আহ্বান জগৎ বিখ্যাত বেস্ট সেলার আত্ম উন্নয়নমূলক বইয়ের বাংলা অডিও বুক লিসেনিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। সফল অভ্যাসের চাবি। সফল অভ্যাসের অন্যতম হলো ভোরে ওঠা। সফল লোকেরা একটু আগে উঠে পড়ে ও তৈরি হয়, কাগজে তাদের কার্যবিধি অগ্রিম লিখে রাখে আর অন্যান্যদের চেয়ে কিছুটা আগে অফিসে পৌঁছায়। থমাস জেফারসন বলেছেন, সূর্য কখনো আমাকে বিছানায় থাকতে দেয় না। কয়েক বছর আগে আমার সেমিনারের এক মহিলা বলেছেন যে ভোরে ওঠার জাদুমন্ত্র তিনি আবিষ্কার করেছেন। তিনি বললেন যে তাড়াতাড়ি শুয়ে পড়লে ভোর 4টায় ঘুম থেকে ওঠা যায়। সকাল 7টা বা 8টার মধ্যে তিনি প্রায় সারাদিনের কাজ সেরে ফেলেন, যখন অন্যরা এমনকি শুরুও করে না। তাই সহকর্মীদের তুলনায় তিনি দ্বিগুণ উৎপাদন ও আয় করেন। তিনি কেবল প্রমোশন পান আর অন্যদের তুলনায় অনেক বেশি টাকা পান। সফল মানুষেরা 6টা বা 6:30টার মধ্যে উঠে পড়েন, কখনো বা তারও আগে, এবং তাড়াতাড়ি কাজে যান। এতে তিনি দিনের অনেক সময় কাজে লাগাতে পারেন। গড় লোকেরা সে তুলনায় তৈরি হতে 1 ঘন্টা সময় নেন ও ধীরে সুস্থে যান। এরপর তারা শুরু করেন। এই ভাবতে ভাবতে যে লাঞ্চের সময় ও সন্ধ্যায় তারা কোথায় যাবেন। আপনার অ্যালার্ম যখন বাজবে উঠে পড়ুন ও তৈরি হয়ে নিন। চলতে শুরু করুন, ভোরে ওঠার অভ্যাস করুন এবং সবচেয়ে জরুরি কাজটি সময়ে শুরু করুন। এই অভ্যাস আপনাকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি নিশ্চয়তা দেবে সাফল্যের। লম্বার্ডি সময়ের চর্চা করুন। ভিন্স লম্বার্ডি যখন গ্রিন বে প্যাকার্সের দায়িত্ব নিলেন, খেলোয়াড়রা খেলা বা বাসের শেষ মুহূর্ত পর্যন্ত অনুপস্থিত থাকার অভ্যাসে অভ্যস্ত ছিল। অনেক সময়ই তারা দেরি করত আর সকলকে অপেক্ষা করতে হতো। তাই লম্বার্ডি তখন লম্বার্ডি সময় ঘোষণা করলেন। নির্ধারিত সময়ের 15 মিনিট আগে তাকে নির্ধারিত করা হলো। এতে সবাই তাড়াতাড়ি এসে পড়তো আর সমস্যারও সমাধান হয়ে যেত। আপনার উচিত লম্বার্ডি সময়কে মেনে চলা। সময়ানুবর্তিতার অভ্যাসকে বারবার প্র্যাকটিস করুন, যাতে এটি আপনার কাছে স্বাভাবিক ও সহজ হয়ে ওঠে। 2% এর কম মানুষ সময় মেনে চলে এবং সকলেরই কোনো না কোনোভাবে তাদের লক্ষ্য করে। যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য ঠিক সময়ে বা পারলে তারও আগে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি মিনিটকে গণ্য করুন। অন্যদের আগে কাজে যান এবং দ্রুত কাজ শুরু করুন। পত্রিকা পড়ে, কফি খেয়ে বা সহকর্মীদের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করবেন না। সারাক্ষণ কাজ করার একটি খ্যাতি অর্জন করুন। কাজের সময় কাজ করবেন। সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারে সচেষ্ট হন। আপনার কাজে বাধা দেওয়ার সুযোগ কাউকে দেবেন না। কফি বা লাঞ্চ খাওয়ার সময় তাদের সাথে মিশুন। উৎপাদন দ্বিগুণ করুন। 3 ধাপের একটি ফর্মুলা আছে যা ব্যবহার করে আপনি উৎপাদন দ্বিগুণ করতে পারেন। হয়তোবা আপনার আয়ও 12 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। এটি খুব সহজ এবং শক্তিশালী, যে কেউ এটি ব্যবহার করতে পারে। প্রথমত, 1 ঘন্টা আগে কাজে আসার সিদ্ধান্ত নিন। এটি খুব একটা কষ্টকর নয় এবং এতে আপনি ট্রাফিকের ঝামেলা থেকে বাঁচবেন। সারাদিনের কাজের প্ল্যান করে নিন, যাতে আপনি মাথা নিচু করে পুরোদমে কাজ শুরু করতে পারেন। আপনি অবাক হয়ে যাবেন যে অন্যরা আসার আগে কত কাজ আপনার হয়ে গেছে। গবেষণায় প্রমাণিত যে 3 ঘন্টার কাজ আপনি নির্বিঘ্নে 1 ঘন্টায় সারতে পারবেন। দ্বিতীয়ত, দ্রুত লাঞ্চ সেরে কাজে ফিরে যান যখন আপনার সহকর্মীরা একত্রে বসে আছে। 1 ঘন্টা লাঞ্চের জন্য নেওয়া বা যার তার সাথে লাঞ্চে চলে যাওয়ার ঝোঁকটা দমন করুন। তৃতীয়ত, সবাই চলে যাওয়ার পরও 1 ঘন্টা কাজ করুন। এই তৃতীয় ঘন্টার কাজটি আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে এবং আপনি পরের দিনের কাজের খুঁটিনাটি প্ল্যান করে নিন। এছাড়াও দেরিতে বেরোনোর কারণে আপনি ট্রাফিক জ্যামের ভিড় থেকে রেহাই পাবেন। 1 ঘন্টা আগে কাজ শুরু করে স্বাভাবিক লাঞ্চ টাইমে কাজ করে ও আরও 1 ঘন্টা বাড়তি কাজের মাধ্যমে আপনি দ্বিগুণ উৎপাদন করবেন। ঠিক সময়ে কাজ করে ও জরুরি কাজের প্রাধান্য দেওয়ার ফলে আপনি মূলত দ্বিগুণেরও বেশি কাজ সম্পন্ন করবেন। এতে করে খুব দ্রুত আপনি কোম্পানির একজন অন্যতম মূল্যবান মানুষে পরিণত হবেন। আপনার প্রথম অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি নির্ধারণ করুন।
আপনি যদি বিপণনে কাজ করেন তবে প্রথম অ্যাপয়েন্টমেন্টে যত তাড়াতাড়ি সম্ভব নির্ধারণ করুন। সবচেয়ে জরুরি মানুষগুলোকে 7টা ও 7:30টার মধ্যে অফিসে ডাকুন। ঠিক সে সময়ে তাদের সাথে দেখা করুন। আমার এক সেলসম্যান বন্ধু বলেছেন তাদের ক্ষেত্রে যে সেরা সে দেখেছে যে সবচেয়ে জরুরি অ্যাপয়েন্টমেন্টগুলো সকাল 7টা ও 7:30টার মধ্যে বা সন্ধ্যা 6:30 ও 7টার মধ্যে হওয়াই উত্তম। কারণ এই সময়ে হয় কেউ আসে না, নয়তো সবাই চলে যায়। তখন কেবল গুরুত্বপূর্ণ লোকেরাই কাজ করে। তারা তখন ব্যক্তিগতভাবে ফোনে কথা বলে এবং সে সময় তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়া যায় ও পরবর্তীতে পুনঃসাক্ষাতের ব্যবস্থা করা যায়। নিজের সুযোগ নিজে তৈরি করুন। দ্রুত চলার অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি ক্ষেত্রের সফল মানুষদের মধ্যে তারা থাকে। সুযোগ বা দায়িত্ব যখন সামনে এসে দাঁড়ায়, খুব কম সংখ্যক মানুষই তা লুফে নিতে জানে। আমি খুব দ্রুত বুঝে গেলাম যে সুযোগ শুধু আসে, আয় কিছুই করে না। রাসেল কনওয়েল তার বিখ্যাত গল্প অ্যাফোর্স অব ডায়মন্ডস এ এই যুক্তিটি দিয়েছিলেন। এর সারমর্ম হলো যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বড় সুযোগ নিজের পায়ের নিচে থাকে। আপনি যেখানে আছেন তারাও সেখানে। আপনার বর্তমান মেধা, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার মধ্যে তারা আছে। আপনার ব্যবসা বা কারখানায় তারা আছে। আপনার অতীত বা ক্যারিয়ারে আছে। ডায়মন্ড আপনার হাতের খুব কাছেই আছে, আপনি কেবল খোঁজ করে নেবেন। যেখানে আছেন সেখানে কাজ শুরু করুন। থিওডর রুজভেল্ট একদিন বলেছিলেন, তুমি যা পারো তাই করো, যেটুকু আছে তা দিয়েই করো, যেখানে আছো সেখান থেকেই করো। সফলতার রহস্য এখানেই। যা পারো, যেটুকু আছে, যেখানে আছো সেখান থেকেই করো। চলমান পরিস্থিতির উপর চোখ রাখুন। সবকিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করবেন না, আপনিই বরং সব ঠিক করবেন। প্রতি মুহূর্তে আন্তরিকতার সাথে যা করছেন সেটাই আপনার জন্য সুযোগের দুয়ার খুলে দেবে, যা এখন দেখা যাচ্ছে না। নিজের চারপাশে তাকান ও প্রশ্ন করুন নিজেকে, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানুষদের কাছে মূল্য বাড়ানোর জন্য আমি কি করতে পারি? আপনার উপর যারা নির্ভরশীল তাদের জন্য দ্রুততর, সহজতম ও উত্তম কাজ আপনি কিভাবে করতে পারেন? প্রতিক্রিয়াশীল হওয়ার তুলনায় কর্মমুখর হন। এমন মানুষ হন যিনি সুযোগ পর্যন্ত পৌঁছে তাকে গ্রহণ করতে পারে। আর যদি কোনো সুযোগ না থাকে তবে নিজের চেষ্টায় তাকে তৈরি করে নিন। নিজেকে অপরিহার্য করে তুলুন। ফ্লোরিডার বোকা রেটনের এক সেক্রেটারি একবার এক মজার গল্প বলেছিলেন আমার এক সেমিনারে। ব্যক্তিগত সফলতার উপর আমার এক অডিও প্রোগ্রাম শুনেছিলেন তিনি। ফলে তিনি লক্ষ্য স্থির করলেন যে চলমান $1500 মাসিক আয়কে তিনি 50% বৃদ্ধি করবেন। তিনি বললেন যে আসলে তিনি চিন্তাই করতে পারেননি যে সেক্রেটারি হিসেবে এত বেশি টাকা আয় করা যেতে পারে, কারণ তারা সবাই প্রায় একই বেতন পায়। যাই হোক, তিনি বসের কাছে নিজের গুরুত্ব বাড়ানোর উপায় খুঁজতে লাগলেন। তিনি খেয়াল করলেন যে বস নিয়মিত করেসপন্ডেন্স এর জবাব দিতে প্রচুর সময় ব্যয় করে। একদিন তিনি নিজে বসে সমস্ত জবাব তৈরি করলেন। এরপর তিনি সেই সব চিঠিপত্র নিয়ে বসকে সাইন করতে দিলেন। এতে বস খুব খুশি হলো ও তাকে এই কাজের জন্য উৎসাহ দিল। খুব শীঘ্র তিনি নিজ হাতে 90% করেসপন্ডেন্স সামলাতে লাগলেন। এরপর তিনি ওয়ার্ড প্রসেসিং, পেজ মেকিং ও রিপোর্ট তৈরির উপর কোর্স করে দক্ষতা বাড়ালেন। একটু একটু করে তিনি বসের কাজগুলো হাতে নিলেন ও নিয়ন্ত্রণ করতে লাগলেন। প্রত্যেকবার তিনি ছোট ছোট কাজগুলো নিয়ে নিতেন আর বসকে জরুরি কাজে সময় দেওয়ার সুযোগ দিতেন। আর বস সেটা লক্ষ্য করলেন। বীজ বোনা ও ফসল ফলানো। প্রায় 3 মাস পর বস তাকে ডেকে রুমের দরজা বন্ধ করে দিলেন। তিনি জানালেন যে তার কাজে তিনি খুব প্রসন্ন আর তিনি তার বেতন বাড়াতে চান। তিনি কাউকে সে কথা জানাতে নিষেধ করলেন যাতে অফিসে কোনো ঝামেলা না হয়। তার বেতন $1500 থেকে বেড়ে $1750 হয়ে গেল। তিনি তাকে ধন্যবাদ দিলেন আর তাকে সাহায্য করার উপায় খুঁজতে লাগলেন।
3 মাস পর তার বেতন বেড়ে গেল এবং আরো 3 মাস পর তার বেতন পুনরায় বৃদ্ধি পেল। বছরের শেষে তার আয় দাঁড়ালো $2250, ঠিক 50% বাড়তি, যেখানে অন্যান্য সেক্রেটারিরা গড়ে $1500 আয় করত। তিনি জানালেন যে যখন তিনি বস ও কোম্পানির কাছে নিজের গুরুত্ব বাড়ানোর কাজটি শুরু করলেন, তখন এরকম অদ্ভুত কাণ্ড ঘটেছিল। আর এই উপায়টি আপনিও কাজে লাগাতে পারেন। লোকজনকে উত্তম সেবা দিন। প্রত্যেক চাকরি সমস্যা সমাধান ও অন্য মানুষের চাহিদা পূরণের জন্য একটি সুযোগ। যদিও মানুষের সমস্যা ও চাহিদার কোনো সীমা নেই, আপনার মূল্য বৃদ্ধির সুযোগও সীমাহীন। প্রত্যেক সৌভাগ্যের সূচনা ঘটে যে কোনো উপায়ে মানুষকে উত্তম সেবাদানের মাধ্যমে। সফল ব্যবসার প্রায় সকল উদ্যোক্তা প্রথমে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কাজ করে, যেখানে তারা নিজেদের কদর বাড়ানোর উপায় খুঁজে। কদরের প্রথম উৎস সম্পদ সৃষ্টির মূল চাবি হলো সময় ও জ্ঞান। আপনার কাজ হলো নিজের জ্ঞান বৃদ্ধি করা, যাতে আপনার মর্যাদা উত্তরোত্তর বাড়তে থাকে। প্রায় 400 বছর আগে ফ্রান্সিস বেকন বলেছিলেন, জ্ঞানই শক্তি। কিন্তু এটি আংশিক সত্য। জ্ঞানকে যদি ভালো কাজে প্রয়োগ করা যায়, তবেই সেটি শক্তি। নিজের কাজ দ্রুত ও ভালোভাবে করার জন্য যে জ্ঞান প্রয়োজন তা অর্জন করা আপনার দায়িত্ব। টেক্সাসে একটি প্রবাদ চালু আছে, লড়াইয়ে কুকুরের আকৃতি নয়, কুকুরদের লড়াইয়ের আকৃতি হলো আসল। আপনি কয় ঘন্টা কাজ করলেন সেটা ধর্তব্য নয়, আপনি কি কাজ করলেন সেটাই আসল। কর্মচারী বা কর্মদাতা, চাকরিজীবী বা মালিক যেই হন না কেন, দক্ষতার মাধ্যমে নিজের কাজের গুরুত্ব বৃদ্ধির উপরই নির্ভর করবে আপনার আয় ও আর্থিক ভবিষ্যৎ। অধিক মর্যাদা তৈরি করুন। সফল মানুষেরা অসফল মানুষের চেয়ে অনেক বেশি উৎপাদনশীল। সফল মানুষের অভ্যাস বেশ ভালো। তারা বড় স্বপ্ন দেখে, তারা লক্ষ্যের জন্য কাজ করে, তারা যা করতে ভালোবাসে তাই করে এবং সেই কাজের অগ্রগতির প্রতি মনোযোগ দেয়। তারা তাদের সহজাত ক্ষমতার পূর্ণ ব্যবহার করে। সমস্যা সমাধান ও লক্ষ্য অর্জনের জন্য তারা ক্রমাগত ভাবতে থাকে। তারা ভালো কিছু পাওয়ার জন্য তাদের প্রত্যেক মিনিটকে কাজে লাগায়। অনুশীলনী 1 নম্বর, আপনার কাজের সবচেয়ে মূল্যবান বিষয়টি নির্ণয় করুন। সে কাজ আরো বেশি করে করার জন্য সময়কে কিভাবে ব্যবহার করবেন। 2 নম্বর, সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তুলুন। লাম্বার্ডির সময়কে অনুসরণ করুন ও অ্যাপয়েন্টমেন্টের 15 মিনিট আগে পৌঁছে যান। 3 নম্বর, আপনার সহকর্মীদের 1 ঘন্টা আগে আসুন ও কাজ শুরু করুন। লাঞ্চ টাইমে কাজ করুন ও অন্যদের চেয়ে 1 ঘন্টা পরে যান। 4 নম্বর, কাজের সময় কাজ করুন, 1 মিনিটও নষ্ট করবেন না। কেউ আপনাকে বাধা দিলে তাকে বলুন যে আপনার কাজ আছে এবং নিজের কাজে ফিরে যান। 5 নম্বর, আপনার পায়ের নিচে ডায়মন্ড খুঁজুন, যাতে নিজের কদর বাড়াতে পারেন। সেই সুযোগগুলো কি কি? 6 নম্বর, আজই আর্থিক স্বনির্ভরতার শপথ নিন। অর্থ, সম্পদ সংগ্রহ ও সম্পদ সৃষ্টির ছাত্র হয়ে যান। ধনী হতে থাকাও এক ধরনের দক্ষতা, যা আপনি শিখতে পারেন। 7 নম্বর, প্রাত্যহিক কাজে 40+ ফর্মুলা প্রয়োগ করুন। প্রতি সপ্তাহে 50 বা 60 ঘন্টা কাজ করুন নিজের চাকরি ও জীবনের উন্নতির জন্য। অধ্যায় 5, নিজস্ব জীবনের দায়িত্ব গ্রহণ করো। আমাদের আজকের সন্দেহই আগামীকালের ভাবনার ক্ষেত্রে একমাত্র সীমাবদ্ধতা। চলো আমরা শক্ত ও মজবুত বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাই। ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট। মহান সত্য, যা কিছু শিখতে হয় তাই শিখো, লক্ষ্য অর্জনের জন্য যা কিছু করতে হয় তাই করো। এই নীতি ভবিষ্যৎ নিয়ন্ত্রণের পথ দেখায়। যখন আমি ছোট ও সংগ্রামী ছিলাম, পরাজিত ও হতাশ ছিলাম, এই নীতি আমাদের পথ দেখিয়েছে। স্বাভাবিকভাবে বলতে গেলে আপনার চেয়ে বেশি স্মার্ট কেউ নয়, আপনার চেয়ে বেশি ভালো নয়। কেউ শুধু আপনার চেয়ে ভালো করছে বলেই তাকে আপনার চেয়ে উত্তম বলা যায় না। এর মানে হলো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সফল হওয়ার শিক্ষা সে আপনার আগে পেয়েছে, আর অন্যরা যা পেয়েছে তা আপনিও পারবেন। এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি সহজ নিয়ম নয়, কিন্তু সাধারণ।
যে কোনো লক্ষ্যে পৌঁছার জন্য আপনার যা কিছু শেখা প্রয়োজন তা আপনিও শিখতে পারেন। একদিন আমি এই তথ্যটি জানলাম। আমি চাকরি ও কোম্পানি ছাড়তেও ভয় পেলাম না। আমি বিজ্ঞাপন, বিনিয়োগ, অটোমোবাইল ও অফিস সাপ্লাই কী করে করতে হয় তা শিখলাম। আমি রিয়েল এস্টেট সেলস ও লিজিংয়ে কাজ করতাম, এরপর রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে, পরবর্তীতে নিজেকে ইম্পোর্ট ও ডিস্ট্রিবিউশনের কাজে, এরপর ব্যাংকিং, প্রিন্টিং, কনসাল্টিং এবং একে একে স্পিকিং, রাইটিং, রেকর্ডিং ও কর্পোরেট ট্রেনিংয়ের কাজে নিযুক্ত করলাম। আপনার যা প্রয়োজন তা শিখুন। সবসময় আমি নতুন ক্ষেত্রে প্রবেশ করেছি, বেরিয়ে এসেছি এবং সম্ভাব্য সবকিছু শিখে নিয়ে দ্রুত প্রয়োগের চেষ্টা করেছি। প্রথমেই আমি স্থানীয় গ্রন্থাগার থেকে বইপত্র কিনেছি, এরপর নিজের বই কিনেছি, নিজস্ব লাইব্রেরি বানিয়েছি। একই বিষয়ের উপর সব ধরনের অডিও ক্যাসেট আমি শুনেছি আর প্রত্যেক সেমিনারে যোগ দিয়েছি। যখন আমার বয়স 31, নিজেকে প্রস্তুত করলাম এবং একটি বেশ বড় ইউনিভার্সিটির জন্য এন্ট্রান্স পরীক্ষা দিলাম। বিজনেস ডিগ্রি পাওয়ার জন্য আমি কয়েক হাজার ঘন্টা পড়াশোনা করেছি। আমি মাইক্রো ইকোনমিক থিওরির জটিলতা, স্ট্যাটিক্স, সম্ভাবনা সূত্র, ম্যানেজমেন্ট সায়েন্স ও অ্যাকাউন্টিং নিয়ে পড়েছি। মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং পড়েছি। আমি শিক্ষার ক্ষেত্রে নিজেকে অনেকটুকু উৎসর্গ করেছি। বিরাট রহস্য। ভেবেছিলাম আমি দেরিতে পার্টিতে এসেছি, কারণ সবাই জানে যে জ্ঞানী ভবিষ্যতের চাবিকাঠি। আমি খুব আশ্চর্য ও হতবুদ্ধি হয়ে গেলাম যখন চারপাশে তাকিয়ে দেখলাম যে খুব কম মানুষই আমার মতো কাজ করছে। থরিওর মতে বেশিরভাগ মানুষই যেন বিচ্ছিন্ন জীবনযাপন করছে। তারা যে কাজ পছন্দ করে না সেই চাকরি করছে, নিজেদের যোগ্যতার তুলনায় অপরিতুল বেতন পাচ্ছে, আনন্দহীন সম্পর্কে জড়িয়ে আছে আর এমন জীবনযাপন করছে যেখানে কোনো সন্তুষ্টি নেই। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে উপায় আছে। আমি সবাইকে বলি যে লক্ষ্য অর্জনের জন্য যা দরকার হয় তা শিখে নেওয়া যায়, শেখার কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু কিছু মানুষ যেন শোনার জন্যই শুনছিল। সবকিছুর জন্যই কারণ থাকে। আমরা একটি সুশৃঙ্খল বিশ্বে বাস করি, এখানে সবকিছু কোনো না কোনো কারণে হয়। যখন আমি দেখলাম যে আমার চারপাশের মানুষজন তাদের পরিস্থিতি বদলাতে আগ্রহী নয়, আমি কারণ খুঁজতে শুরু করলাম আর আমি তা খুঁজেও পেলাম। সাইকোলজিস্ট ও জ্ঞানী ব্যক্তিরা সফল ও ব্যর্থ মানুষের মনস্তত্ত্ব নিয়ে অনেক বছর গবেষণা করেছেন। এর ফল হিসেবে পাওয়া গেছে যে দুই ধরনের মানসিক বাধা মানুষকে পিছিয়ে রাখে। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির ডক্টর মার্টিন সেলিজম্যান তার লার্নড অপটিমিজম বইয়ে প্রথম কারণকে বলেছেন অসহায়ত্বের শিক্ষা। তার গবেষণা অনুযায়ী প্রায় 80% মানুষ এই আচরণের শিকার এবং সফলতা ও পরিপূর্ণতার ক্ষেত্রে এটি তাদের সবচেয়ে বড় বাধা। ফাঁদে পড়ার অনুভূতি। শৈশবের অভিজ্ঞতা, বিশেষত ধ্বংসাত্মক সমালোচনা ও প্রাথমিক পরাজয়ের কারণে মানুষ এমন মানসিক অবস্থায় পৌঁছে যে নিজেকে বা জীবনকে বদলাতে তারা অসহায় বোধ করে। বেশিরভাগ মানুষ তাদের চারপাশের ও নিজেদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়ে। তারা মনে করে যে পরিস্থিতি বা জীবনের উন্নতি ঘটানো সম্ভবই নয়। একজন মানুষ যে অসহায়ত্বের শিক্ষা নিয়ে বড় হয় তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে সে ক্রমান্বয়ে আমি পারি না বলতে থাকে। মানুষ ভাবে যে তারা ওজন কমাতে পারে না, ভালো চাকরি পেতে পারে না, সম্পর্কে উন্নয়ন বা পরিবর্তন ঘটাতে পারে না, আয় বাড়াতে পারে না, জ্ঞান ও দক্ষতা উন্নীত করতে পারে না এবং আরো অনেক কিছুই পারে না যা তারা চায়। অতীতের অনেক ব্যর্থতার কারণে তারা এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে ভবিষ্যৎ পরিবর্তনের তেমন কোনো পথ নেই। তারা বিষণ্ণ হয়ে পড়েছে ও পরিস্থিতি মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছে। তারা ভোরে উঠে কাজে যায়, সামান্য কথাবার্তা বলে, বাড়ি ফিরে ডিনার খায়, 4 বা 5 ঘন্টা টিভি দেখে, অবশেষে বিছানায় যায়। আত্মতুষ্টির ফাঁদ। মানুষকে পিছিয়ে রাখার দ্বিতীয় মানসিক অবস্থার নাম স্বস্তির স্তর। মানুষ অভ্যাসের দাস। তারা যে কোনো কাজ শুরু করে তাতে মুক্ত হয়ে যায়। তারা তখন সেই কাজ বা পরিস্থিতিকে বদলাতে অনভ্যস্ত হয়ে যায়। এমনকি তারা সুখ বা অসন্তুষ্টি না পেলেও একই জায়গায় অনড় থাকে।
তারা পূর্ণ ও পরিতৃপ্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তারা পরিবর্তনকে ভয় পেতে শুরু করে। তারা বাধা ধরা গণ্ডিতে ঢুকে পড়ে, আর যতই তারা গণ্ডিতে ঢুকে তা গভীর হতে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের পরিবর্তনের বা উন্নয়নের সমস্ত আশা নির্মূল হয়ে যায়। প্রকৃত কোনো বাধা নেই, কিন্তু বাস্তবতা হলো জীবনে চলার কোনো সীমাবদ্ধতা নেই। অন্যরা যা করেছে আপনিও তা করতে পারেন। সবচেয়ে বড় সত্য হলো আপনি যদি নিজের জন্য কোনো লক্ষ্য স্থির করেন তবে তা অর্জনের ক্ষমতা আপনার আছে। প্রকৃতি আপনাকে কোনো কিছু পাওয়ার জন্য কেবল আকাঙ্ক্ষাই দেয়নি, তাকে অর্জনের মেধা ও ক্ষমতাও দিয়েছে। আপনি যদি পেছন ফিরে তাকান দেখবেন যে দীর্ঘদিন ধরে যা কিছু চেয়েছেন, যা শুনেছেন, অবশেষে তা ঠিকই অর্জন করেছেন। আপনি অসহায় নন, আর কোনো গদবাঁধা জীবনের বন্দীও নন। আপনার সত্যিকার দক্ষতা কেবল কল্পনা ও সংকল্পের কারণেই সীমিত। আমাদের সবচেয়ে বড় শত্রু অসহায়ত্ব ও স্বস্তিকর স্তরের অনুভূতিকে যে দুটি বড় বিষয় প্রভাবিত করে তারা হলো ভয় ও অজ্ঞতা। ভয় সবসময় আপনার সবচেয়ে বড় শত্রু। ভয় ও আত্মসংশয় যে কোনো বড় স্বপ্ন দেখা ও কোনো কাজ করা থেকে আপনাকে বিরত করবেই। অর্থাৎ কোনো বিষয়ে আপনি যত কম জানবেন তত বেশি ভয় পাবেন সেই বিষয়ে কিছু নতুন বা ভিন্ন রকম করতে। আপনার অজ্ঞতাই আপনাকে বর্তমান কাজের চেয়ে উত্তম কিছু করতে বাধা দেবে। ভয় ও অজ্ঞতা পরস্পর পরিপূরকভাবে বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা ব্যর্থতা ও পরাজয়ের দিকে ঠেলে দিয়ে আপনাকে মানসিকভাবে স্থবির করে তুলবে। একটি চমৎকার আবিষ্কারের কথা বলছি। যে কোনো বিষয় আগ্রহ ভরে শিখলে তা আপনার মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দেবে, আর সেক্ষেত্রে আপনার ভয়কে দূর করবে। আপনার জ্ঞান ও দক্ষতা বাড়লে পরিবর্তনের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ে আপনি না পড়লে বা না জানলে সেই বিষয়টি আপনার কাছে দুর্বোধ্য হয়ে উঠবে। অজ্ঞানতা আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভীত করে তুলবে। ভয়কে নিষ্ক্রিয় করুন। ভয় ও অজ্ঞানতার প্রতিষেধক হলো আকাঙ্ক্ষা ও জ্ঞান। আকাঙ্ক্ষার গভীরতার স্তরই হলো মানুষের একমাত্র সীমাবদ্ধতা। আপনি যদি মনে প্রাণে কিছু পেতে চান তা অর্জনের ক্ষেত্রে মূলত কোনো বাধা নেই। যদি কোনো বিষয়ে আপনি প্রচুর শিখেন তবে সেক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষাও অনেক বড় হয়ে উঠবে। জ্ঞান যত বাড়বে, লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পদক্ষেপ নিতে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি যদি আকাঙ্ক্ষা ও জ্ঞানের মাত্রা বাড়ান তবে ভয়, অজ্ঞতা ও তাদের দোসর, অসহায়ত্ব ও স্বস্তিবোধের স্তরের সীমাবদ্ধ প্রভাব কমে যাবে। আকাঙ্ক্ষা ও জ্ঞানের কারণে ভয় ও অজ্ঞতার জায়গা দখল করবে সাহস ও আস্থা। প্রয়োজনীয় বিষয়ে যত বেশি আপনি শিখবেন তত বেশি সাহসী হয়ে উঠবেন তা অর্জন করতে, আর আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে। হেনরি ফোর্ড একদিন বলেছিলেন, তুমি যদি বিশ্বাস করো কিছু করতে পারবে বা পারবে না তবে তুমি নিশ্চয়ই সঠিক। আপনি দায়ী। জীবনে প্রথম আমার পরিবর্তন এলো যখন আমি আবিষ্কার করলাম যে লক্ষ্য অর্জনের জন্য যা কিছু জরুরি তা আমি শিখতে পারি। দ্বিতীয় পরিবর্তন এলো যখন আমি বুঝতে পারলাম যে জীবনে যা কিছু ঘটে তার জন্য কেবল আমি দায়ী, কেউ আমার জন্য কিছু করেনি। যদি আমি কিছু চাইতাম তবে সেটা অর্জন করা সম্পূর্ণ আমার ব্যাপার। যদি আমার কোনো সমস্যা বা সীমাবদ্ধতা থাকে তবে সেটা সমাধান করা বা অতিক্রম করা পুরোপুরি আমার দায়িত্ব। আমি আমার নিজের মতোই। ব্যক্তিগত দায়বদ্ধতা স্বীকার করা শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত জীবনে একটি বেশ বড় ধাপ। এই সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষ নিজের সমস্যার জন্য অন্যদের সমালোচনা করে, অভিযোগ করে ও অপবাদ দেয়। এরপর তারা নিজেদেরকে প্রাথমিক সৃষ্টিশীল গতি হিসেবে দেখতে পায় যদি তারা দায় স্বীকার করে নেয়। জীবনের পুরোপুরি দায়িত্ব নেওয়ার আগে নিজেকে আপনার মনে হবে শিকার, পরবর্তীতে নিজেকে পাবেন বিজয়ী হিসেবে। সকল কারণ মানসিক। আমার তৃতীয় পরিবর্তন হলো যখন আমি জানলাম যে সব ধরনের কারণগুলোই মানসিক। আপনি যা কিছু সৃষ্টি করেন তা তৈরি হয় এক ধরনের ভাবনা থেকে। বাহ্যিক কোনো কিছু বদলাতে হলে আপনাকে প্রথমে ভেতর থেকে বদলাতে হবে। জীবনের পরিবর্তন চাইলে আপনাকে ভাবনা বদলাতে হবে। সবচেয়ে বড় আবিষ্কার হলো এটি। মনের মধ্যে একের পর এক যে ভাবনা, অনুভূতি ও চিত্র তৈরি হয় তা দিয়েই আপনি নিজের পৃথিবী তৈরি করেন। বর্তমানে যা ভাবেন তা দিয়ে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করেন।
কোনো কিছুরই অর্থ থাকে না যদি না আপনি নিজের ভাবনা ও আবেগ দিয়ে একটি অর্থ তৈরি করেন। শেক্সপিয়ার তার হ্যামলেটে লিখেছিলেন, ভালো বা মন্দ বলতে কিছু নেই, কিন্তু চিন্তাই সেটা তৈরি করে। বিশ্বাসের আইন। মনে রাখবেন, অনুভূতির সাথে যা কিছু আপনি বিশ্বাস করেন সেটাই বাস্তবতা হয়ে ওঠে। আপনার বিশ্বাসের গভীরতা যত বেশি, যত আবেগ আপনি তাতে ঢালতে পারবেন, আপনার ব্যবহার ও অন্য সব কিছুতে তার প্রভাব তত বেশি পড়বে। আপনি যদি প্রকৃতি বিশ্বাস করেন ও সে বিশ্বাস আঁকড়ে থাকেন, সফল আপনি হবেনই। তবে পৃথিবীর কোনো কিছুই আপনার সফলতা আটকাতে পারবে না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি প্রচুর যোগ্যতা সম্পন্ন একজন মানুষ ও জীবনে চমৎকার কিছু দেখাবেন, সেই বিশ্বাস আপনার সকল কাজে আত্মপ্রকাশ করবে আর বাস্তবে রূপ নেবে। নিজের ভেতরের বিশ্বাসকে বদলানো আপনার সবচেয়ে বড় দায়িত্ব, যাতে আপনি যা উপভোগ করতে চান তার সাথে সেগুলো একাত্ম হয়ে বাস্তবে রূপ নেয়। আপনি সবসময় বলতে পারেন যে আপনার কাজের মধ্যে বিশ্বাসকে খুঁজে পাওয়া যাবে। আপনি নিজের কদর সবসময় কাজের মাধ্যমে প্রকাশ করবেন। আপনি প্রকৃতপক্ষে যেমন ও আপনি যা বিশ্বাস করেন তার মধ্যে সঙ্গতি রেখে আপনি সবসময় কাজ করবেন। রেগে গেলে, হতাশ হলে বা কোনো ঝামেলাই থাকলে আপনি কেমন আচরণ করবেন সে বিষয়ে ভাবনার মাধ্যমে আপনি প্রকৃত বিশ্বাস নিরূপণের অন্যতম উপায় খুঁজে পাবেন। এই সময়ই তার রূপ দেখা দেয়। টেরেন্স লিখেছেন, পরিস্থিতি মানুষকে তৈরি করে না, কেবল তার কাছে তাকে প্রকাশ করে, এবং অন্যের কাছেও। আপনার সবচেয়ে পছন্দের গুণ, বিশ্বাস ও মানের উন্নয়ন ঘটাতে হলে এমন ভাব করুন যেন এসব আপনার মধ্যে বিদ্যমান। সাহস সঞ্চার করতে হলে সাহসিকতার কাজ করুন, এমনকি আপনি যদি ভীতও থাকেন। সৎ হতে হলে সম্পূর্ণ সততার সাথে কথা বলুন ও কাজ করুন। শীঘ্রই আপনার বিশ্বাস ও কাজ পরস্পরের প্রতিফলন হয়ে উঠবে। চাহিদার বিধি। চাহিদার বিধি অনুযায়ী যা কিছু আপনি বিশ্বাসের সাথে আশা করেন তা আপনার আত্মপরিপূর্ণতার ভবিতব্য হিসেবে ধরা হবে। চাহিদার বিধি অনুযায়ী যা কিছু আপনি বিশ্বাসের সাথে আশা করেন তা আপনার আত্মপরিপূর্ণতার ভবিতব্য হিসেবে ধরা দেবে। আপনি নিরন্তর নিজের ভাগ্যকেই বলতে থাকেন যখন আপনি নির্দিষ্ট কোনো ক্ষেত্রে কি ঘটবে বলে ভাবেন। আপনার চাহিদা আচরণকে নির্ধারণ করে, আর আপনার আচরণের কারণে মানুষ ঠিক তেমন ব্যবহার করে যেমনটি আপনি নিজের মনে ভাবেন। সফলতার প্রত্যাশা করলে সফল হবেনই। সুখী ও জনপ্রিয় হতে চাইলে আপনি তাই হবেন। স্বাস্থ্যবান, সচ্ছল ও সম্মানী মানুষ হতে চাইলে আপনি তেমনটি হবেন। নিজের প্রত্যাশাকে বলুন যে আপনি ঠিক যেভাবে বর্ণনা দিচ্ছেন তা যেন শোনে। ভবিষ্যৎ সম্পর্কে সবসময় ইতিবাচক ভাববেন ও বলবেন। প্রত্যেক সকাল শুরু করবেন এই বলে, আমি বিশ্বাস করি যে আজ চমৎকার কিছু ঘটবে। এরপর সারাদিন আপনি সবচেয়ে ভালোটাই ভাববেন। ইতিবাচক বা নেতিবাচক যাই ঘটুক না কেন, তার মধ্যেও ভালোত্বটুকুর সম্ভাবনা খুঁজে নেবেন। জীবনের এই দৃষ্টিভঙ্গি আপনার আচরণে দারুণ প্রভাব ফেলবে, আর আপনার চারপাশের মানুষ আপনার আচরণ অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে। ইতিবাচক আত্মপ্রত্যাশা। সফল সুখী মানুষেরা সবসময় ইতিবাচক আত্মপ্রত্যাশার ভাব দেখায়। তারা আগেভাগে সফল হওয়ার প্রত্যাশা করে এবং মাঝে মাঝে হতাশ হয়ে যায়। তারা যা হারায় তার চেয়ে বেশি বিক্রির আশা করে। প্রতিটি অভিজ্ঞতা থেকে মূল্যবান কিছু শিখে। তারা ধীরে লক্ষ্য অর্জনের প্রত্যাশা করে, আবার এই সম্ভাবনাও মনে রাখে যে যেভাবে তারা আশা করেনি হয়তো সেভাবেই লক্ষ্যে পৌঁছানো যায়। ভবিষ্যৎ জয়ের সবচেয়ে উত্তম পন্থা হলো তাকে তৈরি করা, এবং বর্তমানে ভালো মন্দ যাই ঘটুক তার প্রতি আপনার মনোভাবই সে ভবিষ্যৎ তৈরি করবে। আপনি যদি প্রত্যেক পরিস্থিতি থেকে বিশ্বাসের সাথে কিছু শিখতে থাকেন, আপনার উন্নতি ঘটবে। আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। চারপাশের মানুষের তুলনায় আপনি অনেক বেশি সুখী ও আশাবাদী হয়ে উঠবেন। আকর্ষণের আইন। সফলতা বা ব্যর্থতা ব্যাখ্যার ক্ষেত্রে আকর্ষণের আইনকে সবচেয়ে বেশি জরুরি হিসেবে গণ্য করা হয়। এই আইন মতে আপনি একজন জীবন্ত চুম্বক, এবং যে সকল মানুষ ও অবস্থা আপনার সুপ্ত ভাবনা, বিশেষত প্রচণ্ড আবেগপ্রবণ ভাবনার সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে আপনি অবশ্যই আকর্ষণ করতে পারেন। এই আইন অনুযায়ী বা প্রাকৃতিক নিয়মে যত বেশি আপনি কোনো কিছু পেতে চাইবেন, তাকে পাওয়ার জন্য আপনি তত বেশি উত্তেজিত থাকবেন।
যত বেশি উত্তেজিত হয়ে উঠবেন তত বেশি আকর্ষণ করবেন আপনার লক্ষ্যকে, যেমন করে চুম্বক লোহাকে আকৃষ্ট করে। আপনার ভাবনা শক্তির একটি ক্ষেত্র তৈরি করে যা লোকজন, পরিস্থিতি, ধারণা, সুযোগ ও সম্পদকে আকৃষ্ট করে আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। যখন আপনি স্বয়ং নিজের ও সম্ভাবনার ব্যাপারে ভাবনা বদলাবেন, আপনি সেই প্রয়োজনীয় শক্তিগুলোকে আকর্ষণ করবেন যারা চিন্তা ও ধারণাকে প্রকৃত জীবনের একটি অংশ করে তুলবে। সাদৃশ্যের আইন। এই আইন অনুযায়ী আপনার বাহ্যিক পৃথিবী আপনার ভেতরের পৃথিবীর মতোই, অর্থাৎ আপনার বাহ্যিক অভিজ্ঞতা ভেতরের প্রতিফলন মাত্র। আপনার চারপাশে যা কিছু দেখেন সেসব আপনার ভেতরেও দেখেন। যেখানেই তুমি যাও সেখানেই তুমি আছো। সম্পদ, কাজ, সম্পর্ক ও স্বাস্থ্যের বাহ্যিক পৃথিবীটা আপনার মনের ভিতরে ছবি ও চিত্রকে ধারণ করবে। জীবনে কিছুই আপনার স্থায়ী হবে না যদি না আপনার ভেতরের সাথে তার মিল থাকে। মধুর সম্পর্কের জন্য আপনাকে কেবল ভাবনাতে নয়, বাস্তবেও একজন প্রীতিপূর্ণ মানুষ হতে হবে। আপনি আভ্যন্তরীণভাবে একজন প্রেমময় মানুষ হলে আপনার সম্পর্কের পৃথিবীটাও বদলে যাবে। কখনো কখনো এই পরিবর্তন খুব দ্রুতলয়ে হয়। বাহ্যিকভাবে সচ্ছল হতে হলে ভেতরেও সচ্ছলতা থাকতে হয়। যদি স্বাস্থ্যবান ও সুঠাম হতে চান তবে মানসিকভাবেও তেমনটি ভাবতে হবে। 1905 খ্রিস্টাব্দে হার্ভার্ডের ডক্টর উইলিয়াম জেমস বলেছিলেন, আমার জেনারেশনের সবচেয়ে বড় অভ্যুত্থান হলো একটি আবিষ্কার যে ব্যক্তি মাত্রই তার মনের আচরণ পরিবর্তনের মাধ্যমে জীবনের বাহ্যিক রূপ বদলে ফেলতে পারে। জীবনের দায়িত্ব নিন। একটিমাত্র বস্তু আছে যার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে, আর তা হলো আপনার মন। একমাত্র আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কি ভাবতে যাচ্ছেন আর কিভাবে। এই ক্ষমতা, এই নিয়ন্ত্রণ আপনার প্রয়োজন সুন্দর একটি জীবন গঠনের জন্য। পছন্দনীয় গন্তব্যের দিকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই সাফল্যের পথে সকল বাধা ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে যাবে। বিশ্বাস, প্রত্যাশা ও আকর্ষণ ও সাদৃশ্য আইনের সচেতন ও যথাযথ ব্যবহারই চমৎকার কর্মসম্পাদনের চাবিকাঠি। যখন আপনি লক্ষ্য ও সম্ভাবনার ব্যাপারে ভাবনা বদলান, আপনার বিশ্বাস ও কাজও বদলে যায়। স্বপ্নকে সত্যি করার জন্য আপনি অনেক বেশি কাজ করতে থাকেন। সবসময় প্রত্যাশা করবেন যে ভালো কিছু হবে এবং মাঝে মাঝে তার ব্যতিক্রম ঘটতে পারে। আপনি সব ধরনের মানুষ ও সুযোগকে আকর্ষণ করতে থাকবেন। আপনার মনে যে চমৎকার উদ্দেশ্য ও ছবি রয়েছে তা বাহ্যিক বিশ্বের সাথে মিলতে শুরু করবে। সফল ও সুখী মানুষদের সাধারণত ইতিবাচক মানসিকতা থাকে। সচ্ছল ও ধনী মানুষদের তেমনই একটি মানসিক চিত্র থাকে। দয়ালু, ধৈর্যশীল, ভদ্র ও স্নেহশীল মানুষ যারা পরিবার ও বন্ধুদের সাথে মধুর ও পরিপূর্ণ সম্পর্ক রক্ষা করে, তাদের চিন্তাও তাদের মতোই হয়। যখন আপনি সফল মানুষদের মতো মন তৈরি করবেন, তাদের মতোই ফল ও অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন। যেখানে আছেন সেখান থেকে শুরু করুন। আপনি ভাবতে পারেন যে অনন্য সফল মানুষের মতো শিক্ষা, সুযোগ বা বুদ্ধির অভাব রয়েছে আপনার মধ্যে। দুশ্চিন্তা করবেন না। বাস্তব সত্য হলো যে অনেক মানুষই খুব কম সুযোগ নিয়ে শুরু করে। বেশিরভাগ সফল মানুষের গল্প হলো যে তারা কোনো কিছু ছাড়াই শুরু করেছে আর দারুণ কিছু করেছে জীবনে। নিজের জন্যই আমার খারাপ লাগে যে 20 বছর বয়সেও আমার টাকা ছিল না আর শিক্ষাও ছিল সীমিত। তখন আমি জানলাম যে বেশিরভাগ মানুষ হয় সামান্য টাকা অথবা কোনো টাকা ছাড়াই শুরু করে। যদি তাদের ভালো শিক্ষাও থাকে, বাস্তব পৃথিবীতেও সেই শিক্ষাও অর্থহীন হয়ে যায়। এরপর আমি নিজের জন্য দুঃখিত হই যে আমার কোনো প্রাকৃতিক মেধা ছিল না আর আমি ভালো কোনো চাকরি পাইনি। খুব তাড়াতাড়ি আমি জানলাম যে বেশিরভাগ মানুষই একই ন্যায়ের মাঝি। বেশিরভাগ মানুষ তাদের মেধা ও ক্ষমতার যোগ্য স্থান পাওয়ার আগে অনেকবার চেষ্টা করে ও হার মানে। বাস্তব সত্যটি হলো, যা কিছু আপনি অর্জন করতে যাচ্ছেন তা আপনাকেই করতে হবে। অন্য কেউ আপনার কাজ করে দেবে না। কিন্তু আপনি যদি শিখেন ও এগিয়ে যান, অনেকবার চেষ্টা করেন, সুযোগ পাবেনই, সবাই পায়। শুধু মনে রাখবেন যে সুযোগ হলো ফুটবল খেলায় আনাড়ির হাতে বল মারা।
আপনি ব্যক্তিগতভাবে সে বল খুঁজে নিয়ে যদি দৌড় না দেন, বলটি পড়েই থাকবে, আপনার কোনো কাজে আসবে না। যখন সুযোগ পাবেন দ্রুত কাজে নেমে পড়বেন। এটি একটি সুন্দর পৃথিবী। আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করছি বর্তমানে, সম্ভবত মানব সভ্যতার সবচেয়ে ভালো সময়ে। আপনার চারপাশে প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে যা আগে ছিল না। আপনি কি করতে পারেন তার কোনো সীমা নেই, সীমা রয়েছে কেবল আপনার ভাবনায়। চিন্তার পরিবর্তন, বড় স্বপ্ন দেখা ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে বড় দুটি মানসিক প্রতিবন্ধকতা হলো অসহায়ত্বের অনুভূতি ও আরামের প্রলোভন। আকাঙ্ক্ষা ও জ্ঞানের মাধ্যমে ভয় ও অজ্ঞতাকে অতিক্রম করা যায়। সাহস ও আত্মবিশ্বাস গভীর আকাঙ্ক্ষা ও বাড়তি জ্ঞানকে সাবলীল করে তোলে। স্বপ্নগুলোকে বাস্তবের পাথরে জমিতে নিয়ে আসুন। কি চান সিদ্ধান্ত নিন, লিখে রাখুন, সময়সীমা নির্ধারণ করুন ও পদক্ষেপ নিন। কাজের একটি লিখিত প্ল্যান তৈরি করুন আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। আগেভাগে ঠিক করে নিন যে আপনি কখনোই আশা ছাড়বেন না। এগিয়ে যান, অজুহাত দেখাবেন না। মার্ক টুয়েন একদিন লিখেছিলেন, পরাজয়ের হাজারো অজুহাত রয়েছে, কিন্তু ভালো একটিও কারণ নেই। যখন আমি অজুহাত দেখানো বন্ধ করলাম, এগিয়ে যেতে শুরু করলাম। যখন আমি অন্যদের দায়ী করা বন্ধ করলাম ও নিজের জন্য দুঃখ অনুভব করলাম, তখন পরিস্থিতির উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে লাগলাম। যখন লক্ষ্য স্থির করে কাজের প্ল্যান করলাম, তখন জীবন ও ভবিষ্যৎকে নিয়ন্ত্রণের অনুভূতি হলো। যখন লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পাঠ নিলাম, নিজেকে অনেক বেশি আস্থাশীল ও প্রতিযোগী বলে মনে হলো। যখন একের পর এক লক্ষ্য অর্জন করতে লাগলাম, যেভাবে আপনিও করবেন, নিজস্ব ভাবনা সম্পূর্ণরূপে পাল্টে গেল। জীবন বদলান। সফলতা একটি আভ্যন্তরীণ কাজ। এটি মনের একটি অবস্থা। এটি আপনার মধ্যেই শুরু হয় আর আপনার চারপাশে প্রতিফলিত হয়। যখন আপনি ভালো কাজের জন্য চিন্তা বদলাবেন, ব্যক্তি হিসেবেও ভালো হয়ে উঠবেন। বড় স্বপ্ন দেখে ও উত্তেজনাপূর্ণ ভবিষ্যতের ছবি এঁকে আপনি নেতা হয়ে উঠবেন। উদ্দেশ্য সম্পর্কে লিখে ও তা সম্পাদনের প্ল্যান বানিয়ে আপনি জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন। আর এই বইয়ের ধারণাগুলো চর্চা করে আপনি হয়ে উঠবেন সদা চলমান। অনুশীলনী। সিদ্ধান্ত নিন যে সবকিছুর 100% দায়িত্ব আপনি নেবেন। অজুহাত দেখানোর পরিবর্তে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। 2 নম্বর, যখন কোনো কিছু বদলানোর বা ভিন্ন কিছু করার কথা ভেবেছেন, ঠিক তখন আমি পারি না বলেছেন যে তেমন একটি ক্ষেত্র ঠিক করুন। এখন কল্পনা করুন যে আপনার সীমাবদ্ধতা কেবল আপনার মনে। 3 নম্বর, জীবনের কোন অংশে আপনি এত বেশি স্বস্তি বোধ করেছেন যে পরিবর্তনের বিরোধিতা করেছেন, এমনকি উন্নয়নের সুযোগ থাকা সত্ত্বেও? এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি করতে পারেন? 4 নম্বর, ভয় ও সন্দেহ আপনাকে পছন্দের কাজ থেকে দূরে রেখেছে, তেমন একটি স্থান খুঁজে নিন। কল্পনা করুন যে আপনার সাফল্য নিশ্চিত। আপনি ভিন্নভাবে কি করবেন? 5 নম্বর, আপনার সকল লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সিদ্ধান্ত না নেওয়া বা কাজ না করার প্রিয় অজুহাতগুলো কি কি? অজুহাত সত্যি না হলে কি হবে? 6 নম্বর, আকাঙ্ক্ষা ও জ্ঞান হলো ভয় ও সন্দেহের প্রতিষেধক। যে ক্ষেত্রে আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রে জ্ঞান লাভের জন্য আপনি দ্রুত কি করতে পারেন? 7 নম্বর, জীবনের এমন একটি মূল অংশ বেছে নিন যা আপনি নিজের ভাবনায় তৈরি করেছেন। আরও বেশি সফল হওয়ার জন্য সে ভাবনা কিভাবে বদলাবেন? অধ্যায় 6, উৎকর্ষ সাধনের প্রতিজ্ঞা করুন। মানুষের জীবনের মান নির্ধারণ হয় তাদের উৎকর্ষ সাধনের প্রতিজ্ঞার গভীরতা দিয়ে, পছন্দের ময়দান দিয়ে নয়। ভিন্স লম্বার্ডি। যে কোনো বড় কাজের শুরুতে সেই মানসিক বন্ধনকে ভাঙতে হয় যা আপনাকে পিছিয়ে রাখে। বড় স্বপ্ন ও বিরাট লক্ষ্য নিজেকে যে কোনো কাজের যোগ্য ভাবতে, দেখতে ও অনুভব করতে প্রেরণা যোগায়। নিজেকে কতটুকু ভাবুন বা অনুভব করুন তা বোঝা যায় আপনার কাজ বা ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ কাজ করার সময় আপনি কেমন বোধ করেন তা দিয়ে। একজন ব্যক্তি হিসেবে নিজেকে সুখী ও আত্মবিশ্বাসী মনে করা সম্ভব হয় না যদি জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি প্রতিযোগী ও যোগ্য না হন। নিজের ব্যাপারে ভাবনা বদলানোর অন্যতম শক্তিশালী মাধ্যম হলো উৎকর্ষ সাধনের সংকল্প করা। আজই সিদ্ধান্ত নিন সবচেয়ে ভালো হওয়ার
নিজের ক্ষেত্রে প্রথম 10% মানুষের একজন হন, সময় যতদিন লাগুক না কেন। নিজেকে সর্বোচ্চ ভাবতে পারার শক্তি আপনার মন তৈরি করবে ও ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাবে। এটি আপনাকে অধিকতর সুখী করবে ও আত্মমর্যাদা বাড়াবে। নিজেকে আপনি আগের চেয়ে বেশি পছন্দ ও সম্মান করবেন। সবচেয়ে ভালো কাজকে সর্বোত্তম পুরস্কার দেওয়া হয়। গড় কাজের পুরস্কার গড় মানের হয়। বর্তমানে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা, অনন্য প্রতিযোগীরা আগের চেয়ে বেশি যোগ্য ও প্রতিজ্ঞাবদ্ধ এবং পরের বছর তারা আরও এগিয়ে যাবে। ক্রমান্বয়ে আপনার ক্যারিয়ারের বাকি অংশ জুড়েও তারা ছুটতে থাকবে। আপনাকে কেবল সমান তালে চলার জন্য অনেক বেশি ছুটতে হবে। পুরোনো দিনগুলো ভালো। একসময় মার্কেটে কেবল সেরা হওয়ার জন্য পারফরমেন্স দেখাতে হতো, কিন্তু আজকের চিত্র ভিন্ন। বর্তমানে মার্কেটে শুধু স্থান পাওয়ার জন্য শ্রেষ্ঠত্ব দেখাতে হয়। এরপর সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনাকে কেবল এগিয়ে যেতে হবে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে চান। প্রত্যেক ক্ষেত্রে সেরা 20% কোম্পানি তাদের ব্যবসায় 80% লাভ করে। সেরা 20% সেলসম্যান 80% বিক্রি ও 80% আয় করে। যে কোনো ক্ষেত্রে সেরা 20%রাই সবচেয়ে বেশি অর্থ, গর্ব, সন্তুষ্টি ও সম্মান লাভ করে কেবল সবচেয়ে ভালো হওয়ার কারণে। যত দ্রুত সম্ভব আপনার উচিত সেই দলে যোগ দেওয়া। পারফরম্যান্সের নিয়ন্ত্রণ বাল্ব। সফল মানুষের সবচেয়ে জরুরি গুণ সম্ভবত আকাঙ্ক্ষা। প্রতিদিন নিজেদেরকে তারা এমনভাবে দেখে, ভাবে ও বিচার করে যেন তাদের ক্ষেত্রে তারাই অভিজাত। তাদের লক্ষ্য উচ্চ পর্যায়ের হয় এবং তারা সে অনুযায়ী কাজ করতে থাকে। তাদের জন্য নির্ধারিত অংশ একেবারে ন্যূনতম, মোটেই সর্বোচ্চ নয়। অনন্যদের কার্যকলাপকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেয় যাতে নিজেরা আরো ভালো। আপনাকেও তাই করতে হবে। আপনার আত্মমূল্যায়নের স্তরই হলো আপনার ব্যক্তিত্বের মূল অংশ। আত্মমূল্যায়নই পরিমাপ করবে নিজেকে আপনি কতটুকু গুরুত্ব দেন। এই আত্মমূল্যায়ন আপনার ব্যক্তিত্বের শক্তির উৎস শক্তি, উত্তেজনা, প্রেরণা, উৎসাহ ও চলার মানকে নিরূপণ করবে। এটি নিজেকে যত বেশি পছন্দ করবেন ও সম্মান করবেন, নিজের কাজ তত ভালো হবে। আত্মমূল্যায়ন ও ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব একে অন্যের পরিপূরক। যত ভালো আপনি করবেন, আত্মমূল্যায়ন ও আত্মফলপ্রসূতা ব্যক্তিত্বের একই মুদ্রার এপিঠ ওপিঠ। পরিকৃতপক্ষে নিজেকে পছন্দ ও সম্মান করতে পারবেন তখনই যখন আন্তরিকভাবে আপনি জানবেন যে সেই কাজটি করছেন যেটিতে আপনি দক্ষ। ভরাট ব্যক্তিত্বের জন্য ব্যক্তিগত দক্ষতার বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভালো কাজ আপনার আত্মমূল্যায়নকে গঠিত করবে ও নিজের সম্পর্কে আপনার অনুভূতি অধিকতর উত্তম হবে। এতে আপনার আত্মবিশ্বাসের মাত্রাও যে কোনো উচ্চ পর্যায়ের কাজের জন্য বেড়ে যাবে। নিজের সামগ্রিক মেধার জন্য উচ্চ পর্যায়ের সাহস ও বিশ্বাসের প্রয়োজন হয়। বিরাট সাফল্যের জন্য আরাম ত্যাগ করার নিরন্তর ইচ্ছাশক্তি ও অসহায়ত্বের বাধা অতিক্রম করতে হয়, যা মানুষকে ক্রমশ পিছিয়ে রাখে। আত্মমূল্যায়ন যত বাড়বে, আপনি তত শক্তিশালী, ইতিবাচক ও দৃঢ়চিত্তের হয়ে উঠবেন। নিজেকে যত ভালোবাসবেন, সুযোগ নিতে তত আগ্রহী হয়ে উঠবেন। সামনে এগিয়ে যাবেন ও অন্যদের চেয়ে অনেক বেশি স্থির থাকবেন কাজে। পছন্দের জায়গায় আপনি যদি দক্ষ হয়ে ওঠেন, জীবনের অনন্য ক্ষেত্রগুলোতেও আপনি অনেক বেশি শক্তিশালী ও আস্থাশীল হয়ে উঠবেন। নিঃশর্ত পূর্বাকাঙ্ক্ষা। পরিকৃতপক্ষে সুখী বা সফল হওয়া ততক্ষণ পর্যন্ত অসম্ভব যতক্ষণ না আপনি হৃদয়ের গভীর থেকে জানতে পারবেন যে আপনার কাজে আপনি ভীষণ ভালো। কেবল এই কারণে আপনি যে কোনো বাধা অতিক্রম করবেন, যে কোনো মূল্য দেবেন ও শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য যে কোনো দূরত্ব পর্যন্ত যাবেন। আপনার ক্ষেত্রে সেরা 10% পারফরমেন্সের মধ্যে লক্ষ্য স্থির করবেন ও তা অর্জনের জন্য যা প্রয়োজন হয় করবেন। সৌভাগ্যক্রমে সেরা হওয়া আপনার ভাবনার চেয়ে সহজতর। বেশিরভাগ মানুষ মাঝে মাঝে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের কথা ভাবে। এই ভাবনা যদি তাদের বিরক্ত করে, তাড়াতাড়ি তাকে বাদ দিয়ে গড় মানের দিকে ফিরে যায়। বেশিরভাগ মানুষই তাদের কাজ নিয়ে তুষ্ট, সেটা ভালো বা মন্দ হোক।
এরপর বন্ধুদের সাথে বাইরে যায় বা ঘরে ফিরে আর টিভি দেখে। আপনি যখন অতিরিক্ত চেষ্টা চালিয়ে যাবেন, দেখবেন যে গড় মানের মানুষগুলোকে অতিক্রম করে গেছেন। ঠিক যেমন একজন দৌড়বিদ তার স্প্রিন্ট এর দিকে ছুটে যায়। জয়ের সীমানা বৃদ্ধি করুন। সাফল্যের নীতিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের সীমানা মতবাদ। এই মতবাদ জয় ও পরাজয়কে ব্যাখ্যা করে এবং হাতে কলমে বারবার তা শেখায়। এই নিয়ম অনুযায়ী যোগ্যতার সামান্য তারতম্য ফলাফলে বিরাট ব্যবধান এনে দেয়। অর্থাৎ সেরা মানুষেরা জটিল কার্য সম্পাদনে সাধারণ মানুষদের চেয়ে সামান্য ভালো। কিন্তু এই সামান্যটুকু যখন বিরতিহীনভাবে চলতে থাকে, তখন তা অন্যরকম ফলাফল বয়ে আনে। মূলত জয়ের সীমানা বাড়ানোর জন্য আপনার প্রত্যেক কাজে ও পার্সেন্ট বাড়তি পারফরম্যান্স থাকতে হবে। এই সীমানা জীবনের দৌড়ে আপনাকে সবসময় সামনে নিয়ে যাবে। প্রথমে আপনি সামান্য যাবেন, এরপর নিরলস আত্মোন্নয়নের মাধ্যমে আপনি এই ব্যবধানটুকু বাড়িয়ে নেবেন। শিক্ষা ও চর্চার মাধ্যমে আপনি অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। ঠিক এভাবে আপনি নিজের ময়দানের সেরা 10%, এমনকি সেরা 5% মানুষের একজন হয়ে উঠবেন। মূল ফলাফল ক্ষেত্র। যে কোনো চাকরিতে সফল হতে হলে এক বা একাধিক কাজে যোগ্যতার একটি ন্যূনতম মাত্রা দেখাতে হয়। এগুলোকে মূল ফলাফলের ক্ষেত্রেও বলা যায়। এই কাজগুলোকে আপনাকে সম্পূর্ণরূপে নিশ্চিতভাবে ভালো করতেই হবে যদি আপনি চাকরিতে পদোন্নতি চান। সাধারণত যে কোনো চাকুরি, পদ, কোম্পানি বা দায়িত্ববোধের স্থানে 60টি ক্ষেত্র থাকে। আপনার কাজ হলো সেই ক্ষেত্রগুলো খুঁজে বের করা ও প্ল্যান মোতাবেক কাজ করা। এগুলোকে মূল ফলাফলের ক্ষেত্রে বলা হয়, কারণ চাকরি সম্পূর্ণরূপে ও ভালোভাবে করার জন্য এই দক্ষতাগুলো অপরিহার্য। এগুলোর কোথাও সামান্য দুর্বলতা থাকলে আপনি শ্রেষ্ঠত্ব প্রকাশে পিছিয়ে পড়বেন। আপনি হয়তো কিছু ক্ষেত্রে সফলতার জন্য সফল, কিন্তু আপনার দুর্বলতা অন্যান্য ক্ষেত্রগুলোতেও প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, এই দুর্বলতাই আপনার আয়ের মাত্রা নির্ধারণ করবে। আপনার মূল দক্ষতাগুলো খুঁজে বের করুন। যে কোনো কাজ বা আকাঙ্ক্ষিত ফলাফল মূল দক্ষতার ভিত্তিতে অর্জিত হয়। যেমন বিপণনে 60টি মূল ফলাফলের ক্ষেত্র ধরা হয়। এর যে কোনো একটি দুর্বলতা আপনাকে পিছিয়ে দিতে পারে। সেগুলো হলো: 1. অনুসন্ধান, 2. বিশ্বাস ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, 3. কাস্টমারের সমস্যা বা চাহিদা খুঁজে বের করা, 4. আপনার পণ্য বা সেবাকে সমস্যার যথার্থ সমাধান হিসেবে উপস্থাপন করা, 5. অভিযোগের জবাব দেওয়া, 6. সামনে এগিয়ে যাওয়ার চুক্তি এবং 7. পুনরায় বিক্রির সম্মতি অর্জন। যদি এই 7টি ক্ষেত্রে দক্ষ হতে পারেন, খুব দ্রুত আপনি উপরের সারিতে উঠে যাবেন। আর যদি কোনো একটাতে দুর্বল থাকেন, আয় কমে যাবে। ম্যানেজমেন্টেও 7টি ক্ষেত্র রয়েছে। সেগুলো হলো: 1 নম্বর প্ল্যান করা, 2 সকলকে একত্রিত করা, 3 নির্দিষ্ট লোকজনকে বাছাই করা, 4 প্রতিনিধিত্ব করা, 5 তত্ত্বাবধান করা, 6 পরিমাপ করা ও 7 রিপোর্ট করা। যদি এই 7টি ক্ষেত্রের একটিতেও দুর্বলতা থাকে, ম্যানেজার হিসেবে আপনি পিছিয়ে পড়বেন। জীবনের প্রায় প্রত্যেক ক্ষেত্রে সফলতার কিছু জটিল বিষয় রয়েছে। যেমন সুস্বাস্থ্যের 4টি ক্ষেত্র রয়েছে। সেগুলো হলো যথার্থ খাবার, যথার্থ ওজন, যথার্থ ব্যায়াম ও যথার্থ বিশ্রাম। এই 4টির একটিতে সমস্যা হলেই স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের প্রথম কাজ হলো মূল ক্ষেত্রগুলো খুঁজে বের করা, স্পষ্টভাবে তা সংজ্ঞায়িত করা ও লিখে রাখা। কাজের একটি তালিকা করুন। অভীষ্ট ফল লাভ করতে হলে যেগুলো আপনাকে করতেই হবে। আপনার বর্তমান কার্যক্রমকে মূল্যায়ন করুন। আপনি কিসে শক্তিশালী, আপনি কিসে দুর্বল। সৎ হন। কাজের মনোনয়ন স্থির করুন। ওজন কমাতে চাইলে আপনার প্রথম কাজ হলো নিজেকে মাপা। কোনো ক্ষেত্রে উন্নতি করতে চাইলে প্রথমে দেখুন যে আপনার বর্তমান কাজ কেমন এবং তার উপর ভিত্তি করে উন্নয়নের কথা ভাবুন। একদিন আপনি সংকল্প করেছিলেন যে জীবনের কোনো একটি ক্ষেত্রে বা কাজে নিজের সবচেয়ে চূড়ান্তটুকু দেবেন।
তখন আপনি মূল ফলাফলের ক্ষেত্রে ১ থেকে ১০ পর্যন্ত স্কোর ধরেছিলেন, যেখানে ১ সবচেয়ে নিচে ও ১০ সবার উপরে। আপনাকে প্রতিটি ক্ষেত্রে ৭ বা তার উপর থাকতে হবে। আপনি যদি সেই স্তরে পৌঁছে যান, তবে আপনাকে সেই ক্ষেত্রে লক্ষ্য স্থির করতে হবে। যেখান থেকে সবচেয়ে দ্রুততম ফল পাবেন, ঠিক সেখানে আপনি ব্যক্তিগত উন্নয়নের কাজ শুরু করবেন। আপনার দুর্বল একটি অংশ থাকবেই। আপনার সেই দুর্বলতা খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব উন্নতি ঘটান। একইভাবে অন্য কোনো ক্ষেত্রে সামান্য দুর্বলতা থেকে থাকলে তার জন্য প্ল্যান করুন। যে কোনো ক্ষেত্রে উন্নয়নের পদক্ষেপ নিলেই আপনার কাজের ফলাফল বদলে যাবে। চাকরিতে যদি ভালো কিছু পান, নিজেকে অনেক বেশি পছন্দ ও শ্রদ্ধা করবেন। নিজেকে যত বেশি পছন্দ ও শ্রদ্ধা করবেন, আপনি ভালো বোধ করবেন ও আপনি তত বেশি শক্তি ও অনুপ্রেরণা পাবেন। আপনাকে আর থামানো যাবে না। ব্যক্তিগত কৌশলের প্ল্যান করা। বিংশ শতকের বাণিজ্যিক বিশ্বে সকলে একমত ছিলেন যে কর্পোরেশনের প্রাত্যহিক একটি কৌশলগত প্ল্যান থাকা উচিত। বিংশ শতকের বাণিজ্যিক বিশ্বে সকলে একমত ছিলেন যে কর্পোরেশনের প্রাত্যহিক একটি কৌশলগত প্ল্যান থাকা উচিত। স্বতন্ত্রভাবে সকলকে তার ব্যক্তিগত লক্ষ্য স্থিরের জন্য উৎসাহিত করা হতো। ২১ শতকে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে একটি কোম্পানির মতোই প্রতিটি ব্যক্তিকে তার ব্যক্তিগত কৌশল প্রতিদিন প্ল্যান করতে হয়। এক্ষেত্রে নিজেকে আপনার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ভাবতে হয়। এই ধারণার ভিত্তিতে আপনাকে অনেক বেশি বিস্তারিত ও দীর্ঘমেয়াদী লক্ষ্য ও কার্যক্রম প্ল্যান করতে হয়। বর্তমানে নিজের ভবিষ্যতের জন্য আপনি আগের চেয়ে অনেক বেশি চিন্তা করেন। ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনি যথেষ্ট শক্তি ও চেষ্টার বদৌলতে পর্যবেক্ষণ ও পরিকল্পনা করেন। নিজেকে আপনি আগের চেয়ে অনেক ভালোভাবে পরিচালিত করেন। যা কিছু ঘটে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনি নিজের হাতে রাখেন। শ্রোতাদের যোগদান। মাঝে মাঝে আমি শ্রোতাদের প্রশ্ন করি, কয়জন মানুষ এখানে নিজের জন্য কাজ করেন? সাধারণত ১০ থেকে ১৫% শ্রোতা হাত তোলে। আমি তখন সেমিনার বন্ধ করে আবার জানতে চাই, কয়জন মানুষ প্রকৃত অর্থে নিজের জন্য কাজ করেন? এরপর আমি অপেক্ষা করি। খুব বেশি সময় লাগে না। লোকজন প্রথমে একে অন্যের দিকে, এরপর আমার দিকে তাকাই এবং আবারও পরস্পরের দিকে তাকাই। তারপর একটার পর একটা হাত উঠতে থাকে। ধীরে ধীরে সবাই হাত তুলে ধরে। সবাই বুঝতে পারে যে তারা নিজের জন্য কাজ করে। আপনার সবচেয়ে বড় ভুল হবে যদি আপনি ভাবেন যে নিজের জন্য নয়, অন্য কারো জন্য আপনি কাজ করছেন। আসল সত্য হলো যে প্রথম চাকরি থেকে রিটায়ার করা পর্যন্ত আপনি নিজের জন্যই কাজ করেন। কে আপনার চেক সাইন করলো সেটা কোনো বিষয় নয়। আপনি এমন একটি সার্ভিস কোম্পানির প্রেসিডেন্ট যেখানে আপনি স্বয়ং কর্মী। পরিণামে আপনার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে আপনার জীবিকা নির্বাহ হবে। যদি আপনি আয় বাড়াতে চান, তবে নিকটতম আয়নার সামনে দাঁড়িয়ে বসের সাথে কথা বলুন। নিজের আয় নিজে নির্ধারণ করুন। মাঝে মাঝে লোকজন এই বিষয়ে আমার সাথে তর্ক করে। তারা বলে যে ব্যবসা বা ইন্ডাস্ট্রিতে অর্থ অনেক বিষয়ের উপর নির্ভর করে যেগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু আমি তখন যুক্তি দেখিয়ে বলি যে সেখানে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র তারা নিজেরা। সেখানে থাকার সিদ্ধান্তও তাদের। তারাই নিয়ন্ত্রণ করে, তারাই নিজেদের মুক্তি দিতে পারে। আপনি যদি নিজের কাজে খুশি না হন, তবে সেটা বদলের ইচ্ছা আপনার উপর। বেঞ্জামিন ডিসরেলি বলেছেন, কখনো অভিযোগ করো না ও কখনো ব্যাখ্যা করো না। নিজের কাজ বা ব্যক্তিগত জীবনের কিছু যদি ভালো না লাগে, তবে অভিযোগ করে সময় নষ্ট করবেন না, বরঞ্চ পদক্ষেপ নিন। শেক্সপিয়রের হ্যামলেট যেভাবে প্রকাশ করেছিল, কষ্টে সমুদ্রের বিরুদ্ধে অস্ত্র ধরো ও বিরোধিতা করে শেষ করো। নিজেকে ব্যক্তিগত সার্ভিস কোম্পানির প্রেসিডেন্ট মনে করে সবকিছুর সম্পূর্ণ দায়িত্ব নিজের উপর নিন। অনেকের জন্য এটি বেশ বড় ভাবনা। এটি ভীতিকর ও ভয়াবহ। কেবল কল্পনা করুন, আপনি যেখানে যেমন আছেন নিজের সিদ্ধান্তের জন্যই আছেন। আপনি যা করেছেন বা করতে ব্যর্থ হয়েছেন তার উপরই বাকি জীবনের কর্মপ্রণালী নির্ভর করবে। আপনি দায়ী, আপনি নিয়ন্ত্রণ করছেন, আপনি নিজেই আপনার বস। আপনার চিন্তা চেতনার সীমাবদ্ধতা ছাড়া কোথাও কোনো রকম সীমা নেই। কৌশলের উদ্দেশ্য।
আপনি যখন নিজেকে পার্সোনাল সার্ভিসেস কর্পোরেশন হিসেবে দেখেন, তখন সেই সব মানুষদের চেয়ে ভিন্ন হয়ে যান যারা ভাবে যে তারা অন্যের জন্য কাজ করে। আপনি নিজে যখন দায়িত্ব নেন, তখন আপনি ব্যক্তিগত কৌশলের পরিকল্পনা নেন। আপনি তখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করেন। কর্পোরেট ও ব্যক্তিগত প্ল্যান প্রায় একই রকম। কৌশলগত পরিকল্পনার উদ্দেশ্য হল বিনিয়োগকৃত অর্থের সর্বোচ্চ লাভ অর্জন করা। প্রতিষ্ঠানের সব ধরনের কলাকৌশলের উদ্দেশ্য হল সম্পদ ও কার্যকলাপকে এমনভাবে তৈরি করা হাতে উচ্চতর অর্থনৈতিক মুনাফা সম্পদের চেয়েও বেশি হয়ে ফেরত আসে। প্রতিষ্ঠানের সব ধরনের কলাকৌশলের উদ্দেশ্য হল সম্পদ ও কার্যকলাপকে এমনভাবে তৈরি করা হাতে উচ্চতর অর্থনৈতিক মুনাফা সম্পদের চেয়েও বেশি হয়ে ফেরত আসে। সহজভাবে বলা যায়, বিনিয়োগের চেয়ে মুনাফার হার বৃদ্ধি করার কৌশলগত প্ল্যানের উদ্দেশ্য পুনর্গঠন, পুনর্সংগঠন, পুনঃকারিগরি ও পুনঃ উন্মোচনের মতো জনপ্রিয় শব্দগুলোর কাজ হচ্ছে সংগঠনের কাজকে এমনভাবে সামলানো যাতে অনেক বেশি অর্থ আয় করা যায়। তারা উৎপাদন বৃদ্ধি ও লাভের হারকে সমতায় আনে। আপনার মুনাফা শক্তি বৃদ্ধি করুন। আর্থিক মূলধন ফেরত আসাকে বলে শেয়ার ফেরত, আর ব্যক্তিগত বিষয় হলে বলে শক্তি ফেরত। ব্যক্তিগত কৌশলের প্ল্যান জীবনকে সংগঠন ও পুনঃসংগঠন কার্যক্রমকে একটি রূপরেখা দেওয়া এবং প্রতি ঘন্টা ও দিনের বিনিয়োগ অনুযায়ী পুরস্কারের মান ও সংখ্যা বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করে। যেমন ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন যে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে নিজের আয় দ্বিগুণ করবেন। এটি খুব ন্যায্য একটি লক্ষ্য যেটা আপনার চারপাশের অনেকেই ইতিমধ্যে অর্জন করেছে। এটি অর্জন করা খুব কঠিন নয়। আপনি কেবল উৎপাদনের সংখ্যা দ্বিগুণ করে দেবেন, আপনার অবদানকে দ্বিগুণ করে দেবেন। আর্থিক ফল হলো কোনো কাজ বা উৎপাদিত মূল্যবান পণ্য ও সেবা প্রদানের ফল। আপনি যদি প্রাপ্তি বাড়াতে চান, কাজের পরিধি বাড়ানোর প্ল্যান করতে হবে আপনাকে। আপনার শ্রেষ্ঠত্বের ক্ষেত্র। কোনো কোম্পানির সফলতা বা ব্যর্থতা নির্ণয়ের সবচেয়ে জটিল বিষয় কি? এটি হলো তার প্রতিযোগিতামূলক সুবিধা বা শ্রেষ্ঠত্বের ক্ষেত্র। প্রতিটি কোম্পানি জন্ম নেয় ও টিকে থাকে কারণ অন্য প্রতিযোগীর চেয়ে কোনো না কোনো ক্ষেত্রে ভালো কিছু দেওয়ার অন্যরকম ক্ষমতা থাকে তার। নির্দিষ্ট ক্ষেত্রে কাস্টমারদের যতদিন সন্তুষ্ট করতে পারবে, ততদিন সে ব্যবসায়ী টিকে থাকবে। প্রতিযোগিতামূলক সুবিধাই হল কোম্পানির বৃদ্ধির হার, বিপণনের স্তর, মুনাফা আর স্থায়িত্ব নির্ধারণ করে। এই সুবিধা না থাকলে যে কোনো কোম্পানি বাজার থেকে অদৃশ্য হয়ে যাবে এবং স্বচ্ছ নির্ভুল কিছু সুবিধা নিয়ে অন্য কোনো কোম্পানি তার জায়গা দখল করে নেবে। আপনিও ভিন্ন নন। একজন প্রেসিডেন্ট হিসেবে আপনাকেও তুলনামূলক সুবিধার উন্নয়নও পালন করতে হবে। আপনার মধ্যেও কিছু অসাধারণত্ব থাকতে হবে। আপনার কাজে কিছু শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে যাতে আপনি নিজের ক্ষেত্রে প্রথম সারিতে থাকেন। তুলনামূলক সুবিধাগুলো কি হবে সে সম্পর্কে আপনার পছন্দ ও সিদ্ধান্তই হলো আপনার জীবন ও ক্যারিয়ারের আর্থিক সফলতার জটিল পরিমাপক। কঠিন পথ পরিক্রমা। কয়েক বছর আগে আমার এক বন্ধু স্টক ব্রোকারেজ ফার্মে কাজ করত। সেখানকার রিক্রুটিং ও ট্রেনিং প্রোগ্রাম ছিল বেশ উচ্চমানের এবং সেলস ট্রেনিং ছিল কার্যতই অবাস্তব। যখন সে ব্রোকারেজ লাইসেন্স পেল, তাকে ইয়েলো পেজ দেওয়া হলো আর বলা হলো যে ডলারের জন্য ডায়াল করতে। ফোনের অন্য প্রান্তে যাকে পাবে তাকেই যেন তার পণ্যের ব্যাপারে আগ্রহী করে তোলে। আমার বন্ধু তখন বুঝতে পারলো যে সেলস ফিল্ডে জায়গা নেওয়া ও টিকে থাকা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। একদিন হঠাৎ তার অন্তর্দৃষ্টি খুলে গেল, যা তার ক্যারিয়ার বদলে দিল এবং ধীরে ধীরে সে দেশের অন্যতম সেরা আর্থিক উপদেষ্টায় পরিণত হলো। সে বুঝতে পেরেছিল যে তার সমগ্র ক্যারিয়ার, তার পরিবারের জীবনযাত্রা, ব্যাংক অ্যাকাউন্ট, ভবিষ্যৎ সবকিছুকে নির্ধারণ করবে টেলিফোনে সে কতটা ভালো সেই তথ্য। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে অনুসন্ধান ও বিক্রয়ের ক্ষেত্রে সে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে টেলিফোন ব্যবহার করবে। কার্যকরী টেলিফোন পদ্ধতির উপর যতগুলো বই পেয়েছে সে সব পড়েছে। এই বিষয়ের উপর প্রতিটি কোর্স করেছে ও প্রত্যেক তথ্য পড়েছে। সে টেলিফোন ব্যবহারে এত দক্ষ হয়ে উঠল যে মানুষের 19 রকমের দ্বিধার কণ্ঠ সে বুঝতে পারত। সে তার প্রত্যেক টার্গেটকে এত যথাযথ উত্তর দিত যাতে ক্লায়েন্ট বিশ্বাস করত যে তার পণ্যই সেই ব্যক্তির জন্য সঠিক।
বর্তমানে সে বছরে $5 মিলিয়নেরও বেশি আয় করে কেবল টেলিফোন ব্যবহারের মাধ্যমে। তার ব্যবসার 99% টেলিফোনে চলে এবং বর্তমানে কম্পিউটার, ইমেইল ও ফ্যাক্সের সাহায্য নেয় সে। ব্যক্তিগতভাবে ক্লায়েন্টদের সাথে খুব কম দেখা হয় তার, তবে টেলিফোনে সে হলো দক্ষ সংযোগ রক্ষাকারী। সে নির্দিষ্ট রূপে একটি প্রতিযোগিতামূলক সুবিধা বেছে নিয়েছিল ও তার উন্নয়ন ঘটিয়েছিল, যা তাকে নিজের ক্ষেত্রে সেরা হওয়ার মর্যাদা দিয়েছে। আপনার জন্য তা কি হতে পারে? নিজের কাজ নিজে করার প্রজেক্ট। এখানে একটি অনুশীলনী আছে। বাক্যটি শেষ করুন। যদি আমি ভালোভাবে পারতাম, চাহিদা অনুযায়ী অর্থ আয় করতে পারতাম। আপনার কাজ হলো শূন্যস্থান পূরণ করা। কোন ক্ষেত্রটিকে আপনি এগিয়ে নিলে ও নিরন্তর কাজ করে গেলে আপনার আয়ের উপর তার সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়বে? আপনি যদি একটি জাদুর কাঠি পান আর যে কোনো একটি ক্ষেত্রে চমৎকারভাবে দক্ষ হয়ে উঠতে চান, তবে কাজের কোন অংশটি আপনি বেছে নেবেন? জবাব যাই হোক না কেন, সেটাই হলো আপনার ফলাফলের ক্ষেত্র, যেখানটায় এখন থেকেই কাজ শুরু করা উচিত। আপনার ব্যবসা বা ক্যারিয়ারে যত স্থায়ী সফলতা এসেছে, তার সবই এসেছে কারণ আপনি চমৎকার কিছু কাজ দেখিয়েছেন, যা অন্যদের আকৃষ্ট করেছে আর যার জন্য তারা অর্থ দিয়েছে। আর অন্য কেউ যদি ঠিক এরকম কিছুতে বেশ ভালো হয়, আপনার তা শেখা উচিত। মনে রাখবেন, 10% সেরা মানুষ শুরু করে একদম পেছনের 10% থেকে। আজ যে খুব ভালো করছে একসময় সে খুব দুর্বল ছিল। আপনার ক্ষেত্রে সেরা মানুষগুলোই একসময় অন্য কোনো ক্ষেত্রে সবার সাথে ছিল। জীবনের সামনের সারিতে আসার পদ্ধতি একদম সরল। প্রথমে লাইনে দাঁড়ান, যত সময় লাগুক না কেন প্রথম 10%-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিন। দ্বিতীয়ত, লাইনে থাকুন। একদিন আপনি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পথে পা রেখেছেন, শিখুন ও চর্চা করুন যতক্ষণ পর্যন্ত না লক্ষ্যে পৌঁছে যান। একটি সুখবর আছে, জীবনের লাইন চলছে। এটি কখনো বন্ধ হয় না, এটি প্রতিদিন 24 ঘন্টা খোলা আছে। যারা লাইনে দাঁড়ায় ও অবস্থান নেয়, তারা ধীরে ধীরে সামনে এসে যায়। স্বয়ং আপনি ছাড়া আর কেউ আপনাকে প্রথম সারির 10%-এর একজন হওয়াকে বাধা দিতে পারবে না। আপনি দায়ী। আপনার প্রতিযোগিতাপূর্ণ সুবিধা বাছাই করুন। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আমার প্রতিযোগিতাপূর্ণ সুবিধা কি? কোন কাজটি আপনি সবচেয়ে ভালো পারেন? আপনার ব্যবসায়ী অন্যের চেয়ে তুলনামূলকভাবে ভালো আপনি কোন কাজটি পারেন? কোন অসাধারণ দক্ষতা আপনার বেশিরভাগ সাফল্য এনে দিয়েছে? কিসে আপনি সত্যিকার অর্থে ভালো? দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যবসার ধারা অনুযায়ী আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনার প্রতিযোগিতাপূর্ণ সুবিধা কি হতে যাচ্ছে? যদি চলমান ধারায় সব চলতে থাকে, আগামী 3 থেকে 5 বছর পরের ভবিষ্যতে দাঁড়িয়ে আপনি চারপাশে তাকান, তখন কোন কাজটা আপনার জন্য জরুরি হয়ে উঠবে? অনেক মানুষেরই কষ্ট হবে এই উত্তরগুলো দিতে। তারা জানে না তাদের বর্তমান প্রতিযোগিতামূলক সুবিধা কি আর ভবিষ্যতে তাদের সেই সুবিধা কি হবে। আপনি যদি এই অবস্থায় থাকেন, তবে আপনার ক্যারিয়ার বিরাট বিপদের সম্মুখীন। আপনার সুপ্ত প্রতিযোগিতাপূর্ণ সুযোগ। পরবর্তী প্রশ্নটি হলো, আপনার প্রতিযোগিতাপূর্ণ সুযোগ কি হওয়া উচিত? কোনো একটি ক্ষেত্রে আপনি যদি দুর্দান্ত হন, তবে সেটি কোনটি? আপনি নিশ্চিত না হলে আপনার বস বা সহকর্মীদের জিজ্ঞেস করুন। কোনো একটি ক্ষেত্রে আমি যদি সত্যি দক্ষ হতাম, আমার ফলাফলে সর্বোচ্চ ইতিবাচক প্রভাব কোনটি রাখতে পারত? জিজ্ঞেস করার সাথে সাথে এর উত্তরটা আপনি পেয়ে যাবেন। যদি সেই একটি বিষয় নিয়ে আপনার সন্দেহ থাকে যেটা আপনার সবচেয়ে বেশি উপকার করতে পারে, তবে অন্যদের উপদেশ নিন। আপনার চারপাশের মানুষজন, বিশেষত আপনার বস, খুব দ্রুত এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। যখন আপনি জবাব পেয়ে যাবেন, সেই দক্ষতার উন্নতিকে নিজের নতুন লক্ষ্য হিসেবে স্থির করুন। সম্পূর্ণ ইতিবাচকভাবে চিন্তা করুন এবং কল্পনা করতে শুরু করুন যে সেক্ষেত্রে অসাধারণত্ব দেখানোর ক্ষমতা আপনার আছে। আপনি তা লিখে রাখুন, সময়সীমা নির্ধারণ করুন, প্ল্যান তৈরি করুন ও কাজে লেগে পড়ুন। যে কোনো সময়ে আপনি জয়ের সীমানা তৈরির কাজ শুরু করতে পারেন। সেটা আপনাকে ভিড়ের মধ্যেও এগিয়ে নিয়ে যাবে। কর্মচারী বরখাস্ত।
আজকাল কিছু কোম্পানি এমন এক অনুশীলনের ভিতর দিয়ে নিয়ে যায়, সে কর্মচারীদের জন্য ব্যাপারটি করুণ হয়ে ওঠে। আজকাল কিছু কোম্পানি এমন এক অনুশীলনের ভিতর দিয়ে যায় যে কর্মচারীদের জন্য ব্যাপারটা করুণ হয়ে ওঠে। তারা সকলকে একত্রে ডাকে আর একযোগে বরখাস্ত করে। তারা ঘোষণা করে যে একটি কাজের জন্য তারা একজনকে রাখবে, আর সেই ব্যক্তি পুনঃ আবেদন করতে পারে যেন সে বাইরের কোনো কন্ট্রাক্টর প্রস্তাব নিয়ে গেছে। এই প্রস্তাবে তারা কি করতে চায়, কিভাবে করতে চায়, কাজের জন্য কত টাকা চায়, আর এই বেতনের বিনিময়ে কোম্পানি কত টাকা লাভ করতে পারবে, এই সমস্ত কিছুর বর্ণনা থাকতে হবে। আপনি বুঝতেই পারছেন কর্মচারীরা এই অবস্থায় হতবুদ্ধি হয়ে পড়ে। বর্তমান চাকরি ব্যবসায়িক প্রস্তাবের মতো তার বিবরণ, সেই সাথে বেতনের স্বরূপ নির্ধারণ এক বিশাল কাজ। বেশিরভাগ মানুষ তাদের চাকরি নিয়ে কখনো এভাবে ভেবে দেখেনি। অবশেষে বস আরেকটি জিনিস যোগ করলেন। তিনি জানালেন যে একই চাকরির সব প্রার্থীরা পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে। যার প্রস্তাব সেরা হবে সেই পদ পাবে। সঠিকভাবে জেনে নিন আপনি কি করেন। আপনি যদি এই অবস্থায় পড়েন আর আপনার চাকরির জন্য প্রস্তাব লিখতে হয়, সবচেয়ে জরুরি ও মূল্যবান কাজটি দিয়ে শুরু করুন। নিজেকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? মালিকের জন্য আপনি নিজেকে কতটুকু নিবেদন করতে পারবেন? কি পরিমাণ টাকা আপনি উপার্জন করতে চান? আপনার মূল যোগ্যতা কি? কোন বিশেষ মেধা ও যোগ্যতার গুণে আপনি মূল্যবান ও অন্যদের চেয়ে স্বতন্ত্র? আপনার মূল দক্ষতা কি হওয়া উচিত বা ভবিষ্যতে তা কেমন হবে? আপনি কোন ধরনের উচ্চমাত্রার কাজ করেন যে প্রত্যাশিত অর্থ আয়ের যোগ্য? আপনার সফলতার জন্য এই প্রশ্নগুলোর উত্তর খুব জরুরি। আপনি কত ভালো? নিজের কাজের জন্য আপনি কতটা ভালো তা নির্ধারণ করা খুব সহজ। আপনার দাবি কি প্রচুর? আপনি যদি খুব ভালো হন তবে অন্য কোম্পানির লোকজন সবসময় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি প্রতিনিয়ত চাকরির অফার পাবেন। যদি আপনি নিজের জন্য কাজ করেন তবে আপনার নানা ধরনের ব্যবসা থাকবে। আপনি সবসময় তুষ্ট কাস্টমারদের সুনাম ও সুপারিশ পেতে থাকবেন। যখন আপনার মূল্যায়ন হবে, আপনার চাকরির সম্পূর্ণ নিশ্চয়তা থাকবে। আপনি প্রতিনিয়ত চাকরির অফার পেতে থাকবেন। আপনি জানেন যে বর্তমান চাকরিতে কিছু হলে অন্য একটিতে ঢুকে যেতে পারবেন। অর্থনীতির উত্থান পতন নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না, কারণ 24 ঘন্টায় যতটুকু করা যায় তার চেয়ে অনেক বেশি কিছু করার সুযোগ রয়েছে আপনার। যখন আপনি এই মোড়ে পৌঁছবেন, আপনি জানবেন যে নিজের ময়দানে আপনি বেশ ভালো কর্মী। নিজেকে নিয়ে আপনি অনেক কিছু ভাবতে পারবেন। ভবিষ্যতের উপর আপনার পূর্ণ দখল থাকবে। যা করতে ভালো লাগে তাই করুন। আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন যে নিজের শ্রেষ্ঠত্বের জায়গা আপনি কিভাবে বেছে নেবেন যদি আপনার একটিও না থাকে। যদি নিজের কাজে আপনি বেশ দক্ষ হয়ে ওঠেন, আপনি জানেন যে খুব দ্রুত আপনার স্থান বদলাবে। কয়েক বছরের মধ্যে আপনি অন্য কোথাও অন্য কোনো কাজে নিজের পরিচয় তৈরি করে নেবেন, কারণ আপনি জানবেন যে বর্তমানে যেখানে আছেন সেটা আপনার জন্য যথার্থ নয়। আপনার চিন্তার পরিবর্তনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দেওয়া হলো। সফল লোকেরা সেটাই করে যেটা তারা করতে ভালোবাসে। তারা কাজ করে কলা ও আনন্দের জন্য। তাদেরকে কোনো মূল্য দেওয়া না হলেও তারা কাজটি করতে থাকবে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হলে আর যা খুশি তাই করতে পারলে কি করতে পছন্দ করতাম। $1 মিলিয়ন পেলে আপনি কিভাবে জীবনে পরিবর্তন আনবেন? বেশিরভাগ মানুষেরা $1 মিলিয়ন পেলে চাকরি ছেড়ে দেয়। $1 মিলিয়ন পেয়ে আপনিও যদি তাই করেন তবে সেটা বিপদ সংকেত, অর্থাৎ ক্যারিয়ার ও জীবন নষ্ট করার বিপদে রয়েছেন আপনি। কোন কাজে আনন্দ পান সেটি নির্ধারণ করুন। স্বপ্রতিষ্ঠিত মিলিয়নিয়াররা প্রায়ই এক বাক্যে বলেছেন যে তাদের সাফল্যের রহস্য হলো যে তারা যে কাজে আনন্দ পেয়েছেন সেই কাজ খুব মন দিয়ে করেছেন। বেশিরভাগ সফল মানুষেরা মনে করেন যে তারা আসলে কোনো কাজই করেননি। তাদের কেউ কেউ বলেছেন, জীবনে আমি একদিনও কাজ করিনি। তাদের কাজ ও খেলা প্রায়ই সমর্থক। তারা জানে না কোথায় শুরু ও কোথায় শেষ। যখন তারা কাজ করে না তখন তারা ভাবে ও বলে, আর যখন তারা কাজ করে তার মধ্যে ডুবে যায়। আমেরিকায় 22,000 রকমের চাকরি রয়েছে। তার যেসব শাখা উপশাখা রয়েছে, প্রায় 10,000 বিভিন্ন রকম কাজে আপনি নিযুক্ত হতে পারেন।
আর 21 শতকের লোকজন এমন সব কাজ করবে যেগুলো বর্তমানে আবিষ্কার পর্যন্ত হয়নি। হাজারো চাকরির মধ্যে এমন অসংখ্য চাকরি রয়েছে যেখানে আপনি কাজ করতে পারেন ও ভালো আয় করতে পারেন। আপনার লক্ষ্য হলো নিজের জন্য আদর্শ একটি কাজ খুঁজে নেওয়া, যেটা আপনাকে আনন্দ, সন্তুষ্টি ও সম্মান দেবে। এরপর নিজের সব শক্তি একত্রিত করে সেই ক্ষেত্রে অসাধারণ হয়ে উঠবেন। সফলতা পদচিহ্ন রাখে। আপনার বিশেষ মেধা ও অদ্বিতীয় ক্ষমতা যাচাইয়ের সূচনা হয়েছিল অতীতের দিকে তাকিয়ে। কোন ধরনের কাজ আপনাকে সবচেয়ে ভালো ফল ও পুরস্কার দিয়েছে? স্কুলে থাকতে আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে পড়তেন? কোন বিষয়ে আপনি সবচেয়ে ভালো গ্রেড পেয়েছেন? আপনি সেই কাজে সবসময় ভালো করবেন যে কাজ আপনাকে মুগ্ধ করে, আপনার মনোযোগ কেড়ে নেয়, আপনার আগ্রহকে ধারণ করে, আর আপনি স্বাভাবিকভাবে আকৃষ্ট হন। আপনার জন্য কোনটি যথার্থ তার একটি পরীক্ষা হলো যে সেটা শেখার প্রতি আপনার আগ্রহ থাকবে। আপনি সে সম্পর্কে পড়তে, বলতে ও শিখতে মজা পাবেন। শুধু তাই নয়, আপনি স্বাভাবিকভাবে তাদেরকে শ্রদ্ধা করবেন যারা ওই ক্ষেত্রগুলোতে চরম সফল। শৈশবে ফিরে যান। ভবিষ্যৎ নির্ধারণের একটি উপায় হলো অতীতকে পরীক্ষা করা। 7 থেকে 14 বছর বয়সের মধ্যে আপনি কোনটি সবচেয়ে বেশি উপভোগ করতেন? সে সময় যে কোনো বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে আপনি স্বাধীন ছিলেন। কোনটি করতে আপনার বেশি মজা লাগতো? যদি আপনার মনে না থাকে তবে বাবা বা মাকে জিজ্ঞেস করুন। তাদের মনে আছে ছোটবেলায় আপনি কিভাবে সময় কাটাতেন। আমার সেমিনারে অংশগ্রহণকারী একজন আমাকে বলেছিলেন যে এই নিয়মটি তার ক্ষেত্রে কাজ করেছে। যখন তার বয়স 7 থেকে 14 ছিল, সে মডেল এয়ারপ্লেন বানাতো। সে ঘন্টার পর ঘন্টা অনেক রাত পর্যন্ত জটিল সব মডেল বানাতো। এরপর ছোট ইঞ্জিন দিয়ে সে মডেল প্লেন বানালো আর প্রতিযোগিতায় পাঠালো। বড় হয়ে সে রিমোট কন্ট্রোলে চালিত মেডেল প্লেন বানালো আর সারা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় সেগুলোকে উড়িয়ে নিয়ে গেল। যখন তার হাই স্কুল শেষ হলো, সে ইউনিভার্সিটিতে ভর্তি হলো আর অ্যারোনিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি নিল। এখন তার 3টি কোম্পানি রয়েছে। একটি কোম্পানিতে সে ছোট এয়ারক্রাফট ডিজাইন করে, সে দ্বিতীয় কোম্পানি সে লিজ নিয়েছে আর এয়ারক্রাফট চার্টার করে। তৃতীয় কোম্পানি এয়ারক্রাফট মেইনটেইন করে। সে আমাকে বলেছে সে তার কয়েক মিলিয়ন ডলার রয়েছে, কিন্তু সে জীবনে কাজ করেছে বলে তার মনে হয় না। ছোটবেলায় যা তার ভালো লাগতো এখনও সে তাই করে যাচ্ছে। আর তার বয়স মাত্র 35 বছর। গুরুত্বের প্রতি আপনার অনুভূতি। ডেল কার্নেগি লিখেছেন, আমাকে বলো যে একজন মানুষকে সবচেয়ে বেশি গুরুত্বের অনুভূতি কিসে দেয়। আমি বলবো যে তার জীবন দর্শন। আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বের অনুভূতি কিসে দেয়? কোন জিনিসটি আপনাকে আত্মমর্যাদার সর্বোচ্চ স্তরে নিয়ে যায় যখন আপনি তা সফলভাবে শেষ করেন? কোন কাজ করে আপনি এত বেশি আনন্দ পান যে বারবার সেই কাজটি করতে থাকেন? নেপোলিয়ন হিল একবার বলেছিলেন যে সফলতার বড় একটি রহস্য হলো কোন কাজটি করতে তুমি আনন্দ পাও সেটি ঠিক করা আর সেই কাজের মাধ্যমে অর্থ আয়ের উপায় খুঁজে বের করা। অনেক মানুষ এর উল্টোটা করে। যা তারা চায় তা করার জন্য প্রয়োজনীয় সময় ও টাকা পাওয়ার জন্য যেটা তাদের করতে হয় সেটাই তারা করে। আপনার উদ্দেশ্য হলো এটিকে পাল্টানো। আপনি যা ভালোবাসেন প্রথম থেকে তাই করবেন। এতে করে আপনি তেমন কাজ প্রচুর পরিমাণে ভালোভাবে করতে পারবেন যে কাজ আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বের অনুভূতি দেয়। সত্যকে মোকাবেলা করুন। সাহসের মনোনয়ন হলো চিন্তা পরিবর্তনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 12 অধ্যায়ে এ বিষয়ে আমি আরো বিশদভাবে জানাবো। আপনি যা পছন্দ করেন তা করার ক্ষেত্রে আপনাকে সত্যের মোকাবেলা করতে হবে যে হয়তো বর্তমানে আপনি যথার্থ চাকরি, জায়গা বা সম্পর্কের মধ্যে নেই। আপনি হয়তো ভুল জায়গায় রয়েছেন। অনেক মানুষ তাদের চাকরি, ক্যারিয়ার বা পুরনো সম্পর্কে এমনভাবে ফিরে যায় যেন তার গাড়িটা পিছিয়ে নেওয়াতে কোথাও লেগেছে আর সে বেরিয়ে দেখছে যে কি হয়েছে। তাদের পরিষ্কার কোনো লক্ষ্য নেই, তাই তারা যা ঘটে তাকেই মেনে নেয়। প্রথম জীবনে যে চাকরি তারা পায় তাতেই তারা থেকে যায়। সেই কাজটি তারা করে যেটা তাদেরকে দেওয়া হয়। তাদের বসই তাদের ক্যারিয়ার নির্ধারণ করে। যারা তাদের চেক দেয় তাদের প্রত্যাশার উপরই এই মানুষগুলোর কাজ টিকে থাকে। যদি তারা সতর্ক না হয় তবে
বছর গড়িয়ে যাবে আর সম্ভাবনা ও সুপ্ত শক্তি সহ তাদের আশা ও স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। নিজের কাছে সৎ থাকুন। কয়েক বছর আগে মিথোলজির প্রয়াত প্রফেসর জোসেফ ক্যাম্পবেল টেলিভিশনের বিল ময়ের্স স্পেশাল শোতে একটি গল্প বলেছিলেন। তিনি ও তার স্ত্রী যে স্থানীয় রেস্টুরেন্টে পৃষ্ঠপোষকতা করেন সেখানে এটি ঘটেছিল। একদিন আরেক দম্পতি বাচ্চা সহ সেখানে এলো আর কাছের একটি টেবিলে ডিনারের জন্য বসলো। খাবারের মাঝ পর্যায়ে এসে বাচ্চাটি বলে উঠল যে এই খাবার তার পছন্দ নয় এবং সে এসব খাবে না। তার বাবা ভীষণ রেগে গেল এবং তাকে জোর করতে লাগলো যে পছন্দ হোক বা না হোক তাকে খেতেই হবে। ছেলেটি তা মানলই না এবং বাবাকে বলল, কিন্তু আমি এসব খেতে চাই না। এতে তার বাবা বেশি ক্ষিপ্ত হলো আর চিৎকার করে বলল, তুমি চাও না, তাতে কি আসে যায়? আমার নিজের জীবনে আমি পছন্দ মতো কিছুই করতে পারিনি। ক্যাম্পবেল একথাই বলেছেন যে অনেক মানুষের অবস্থা একই। অনেক মানুষ তাদের সারা জীবন অন্যের পছন্দ মতো কাজ করেছে, কারণ নিজের পছন্দ মতো কাজ করার সাহস তাদের ছিল না। ক্যাম্পবেল বলেছেন যে জীবনের সফলতা ও সুখের চাবিকাঠি হলো নিজের সুখ অনুসরণ করা। যা করতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাই করুন। নিজের জীবনের দিকে তাকান আর খুঁজে নিন কোন কাজ আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন। সেই কাজে কোনো সীমাবদ্ধতা থাকবে না আর সেসব কাজের ভিত্তিতে জীবন গড়ে তুলুন। Thanks for watching. Like and comment. Subscribe my YouTube channel for more videos.